তো এই ক্ষেত্রে তাকে প্রত্যেকটা বিটের জন্য এনআরজেডএল এর ক্ষেত্রে তাকে প্রত্যেকটা বিটের জন্য চেক করতে হইতেছে, সেটা 1 হইলেও চেঞ্জ হবে, 0 হইলেও চেঞ্জ হবে। সো প্রত্যেকটা বিটের ক্ষেত্রে সে চেক করতেছে এটা কি 0 নাকি 1, প্রত্যেকটা বিট ডাজন্ট ম্যাটার সেটা কত লম্বা আছে কত ছোট আছে। ইভেন যদি আমাদের একটা কি হয় 1010, এই ক্ষেত্রেও দেখো প্রত্যেকটা বিটের ক্ষেত্রে সে চেক করতে হবে, কারণ 0 হইলে তাকে চেঞ্জ করতে হবে, 1 হইলেও তাকে চেঞ্জ করতে হবে। যদি সেম হয় তাহলে চেঞ্জ করা লাগবে না, এছাড়া অন্য যে কোনো কিছুই আসুক তাহলে চেঞ্জ করতে হবে। তো এটা হলো এনআরজেডএল। তো আমাদের এখানে ডাটা ছিল কি 10001011। তো আমরা বলছি 1 হইলে কি হবে, সেটা লো ভোল্টেজ হবে, 0 হইলে হাই ভোল্টেজ হবে। তো আমরা 1 যেহেতু সেটা লো ভোল্টেজে শুরু করছি, তারপরে হাই ভোল্টেজে গেছি, যেহেতু এটা পরেরটাও 0, 0 হইলো হাই ভোল্টেজ, সো হাই ভোল্টেজ সে মেনটেন করছে এটুক পর্যন্ত। তারপরে দেখছে সে 1 এ চলে আসছে, সে লো ভোল্টেজে গেছে, হাই ভোল্টেজে উঠছে 0 এর জন্য, আবার 1 এর জন্য লো ভোল্টেজে গেছে। ক্লিয়ার আছে এটুক? না বুঝলে প্লিজ আমাকে বইলো যে স্যার জি আবার স্যার, এটা বুঝি বুঝছি নাই। স্যার এটুকু। ওকে, না বুঝলে একদম ফ্রিলি বলবা স্যার বুঝি নাই, আমি সেকেন্ড কোনো কোয়েশ্চেন করব না। ওকে, তো স্যার মাঝখানে কিভাবে আবার লোতে আবার হাইতে চলে গেছে ওই জায়গাটা বুঝে কোন নাই। কোন জায়গাটা কোন লোটা জায়গাটা? বুঝি স্যার, 3টা জিরোর পরে যে আবার লোতে গিয়ে আবার হ্যাঁ, হাই। কারণ এই যে 1 আসছে, 1 আসছে, 1 আসার সাথে সাথে কি হ্যাঁ পরেরটা আবার 1 মানে হইলো, হাইতে হ্যাঁ চলে যাবে? 1 মানে হইলো লো এনআরজেডএল এর ক্ষেত্রে। দেখো 1 আসছে যেহেতু সে লোতে লোতে চলে গেছে, কিন্তু এরপরেরটা কি ছিল 0, 0 মানে কি হাই না? জি তো স্যার, 0 কে সে কনভার্ট করে হাইতে গেছে, বুঝছি স্যার, বুঝছি। বুঝছো? জি 0 কে সে স্যার। কনভার্ট করে হাইতে গেছে, তারপরে দেখছে সে আবার 1, তো আবার সে লোতে নামছে, বুঝছো? পরেরটা যদি আবার এখানে ধরো 0 থাকতো তাহলে কি হইতো, তাইলে জি স্যার, তাইলে এখানে এই যদি 1 0 এর থাকতো পরে তাহলে 0। এখানে 0, এখানে হাই হয়ে যেত, বুঝছি স্যার। বুঝছো? তখন এখানে হাই জি হয়ে যেত। আমরা আরেকটা দিয়ে ট্রাই করি, আরেকটা দিয়ে ট্রাই করি। ধরো এখানে আমাদের কি আছে 0 1 1 0 0 1 0 1, ধরো এটা আমাদের ডাটা আছে, ঠিক আছে? এটা হলো আমাদের ডিজিটাল ডাটা। আমরা এটাকে এখন কিসের এনআরজেডএল এ রূপান্তর করব। ফার্স্ট এটা কি ছিল 0 না? জি স্যার। তার মানে আমাদের হাই এখান থেকে হবে। শুরু হবে, এখান থেকে শুরু হবে, রাইট? হাই থেকে, জি। তারপরে আমাদের হলো 1, লোতে নামো, লো আস, লোতে আসো, তারপরেরটা 1, লোতে লোতে আসো, যাবে, পরে আবার 0 হাই হবে। হাই পরেরটা উঠলো, হাই। এরপরেরটাও 0 হাই, এরপরেরটা 1 লো, 1 লোতে গেল, তারপরেরটা তারপর 0 হাই, 0 হাই। আবার 1 লো, বুঝছো সবাই? জি জি স্যার। স্যার। ওকে, তো সেম ভাবে তোমাদেরকে এরকম একটা ডাটা দেওয়া হবে, তোমরা শুধু জিনিসটাকে ড্র করবা, সুন্দর করে পেন্সিল দিয়ে ড্র করো, পেন্সিল দিয়ে। এবং প্লিজ 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 আমি যারা ক্লাস করছে তাদেরকে বলছি যে প্লাস্টিকের স্কেল কিনে নিও এই সাবজেক্টের জন্য। 5-10 টাকা, 12 টাকা দাম, 15 টাকা ম্যাক্সিমাম দাম। এই যে ছোট প্লাস্টিকের স্কেল গুলা 6 ইঞ্চি লম্বা যেগুলো, সেগুলা তোমাদের জন্য অনেক উপকার হবে। এই যে 5টা মার্ক এইখানে, এইখানে শুধু যদি কেউ 5-এর জায়গায় 4 পাও, এই কারণে পাইতে পারো, যদি কারেক্ট হয় এই কারণে পাইতে পারো যে তোমরা কলম দিয়ে আঁকছো, সুন্দর হয় নাই, এই দাগগুলা এরকম এরকম হয়ে গেছে, নিজের হাত দিয়ে আঁকার চেষ্টা করছো, স্কেল দিয়ে না এঁকে সুন্দর করে। 5 মার্ক, এটা মাথায় রেখো। 5 মার্ক যদি আসে, 5-6 30, 6 ভাগের 1 ভাগ তোমার ফুল পরীক্ষার। 6 ভাগের 1 ভাগ মানে হইলো প্রায় 16 পয়েন্ট সামথিং পার্সেন্ট মার্ক, 16 পয়েন্ট সামথিং পার্সেন্ট মার্ক তোমার ফাইনাল পরীক্ষার, এই একটা কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করে। সো একটা 10-12 টাকা 15 টাকার একটা স্কেল, ছোট 6 ইঞ্চি স্কেল কিনে নিবা, প্লাস্টিকের, অনেক উপকার পাওয়া। শুধু শুধু মার্ক কমাইতে যাইও না। ড্রয়িং গুলো অবশ্যই সুন্দর হইতে হবে, ড্রয়িং গুলো অবশ্যই একুরেট হইতে হবে। মিড টার্মে যেভাবে করছো সেভাবে করলে হবে না। আচ্ছা, তো আমাদের সেম ডাটা নিয়ে আমরা কাজ করতেছি। এনআরজেড আইতে কি হয়? আমরা এনআরজেডএল আমরা কি বলছিলাম, চেক করব এটা 0 নাকি 1। সো প্রত্যেকটা বিট চেক করতে হইতেছে, রাইট? এভরি সিঙ্গেল বিট আমরা চেক করতে হইছে। এনআরজেড আই, এনআরজেড আইতে আমরা প্রত্যেকটা বিট সেভাবে চেক করব না এটা কি 0 নাকি 1, কারণ এই ক্ষেত্রে শুধু চেঞ্জ হবে যদি সেটা 1 হয়। বিটটা যদি 1 হয় তাইলেই একমাত্র সে চেঞ্জ হবে, অন্য কোনো ক্ষেত্রে চেঞ্জ হবে না, বুঝছো?
সো 1 হইলে চেঞ্জ হবে, 0 হইলে কোনো চেঞ্জ নাই। সো আমরা 0 এর জন্য চেক করব না, আমরা চেক করব পরের বিটটা কি 1 কিনা। আগেরটাতে আমরা চেক করতে হইছে যে 0 নাকি 1, এই ক্ষেত্রে আমরা চেক করব শুধু পরের বিটটা 1 কিনা, সেই জিনিসটা শুধু চেক করা হবে। সো আমাদের এইখানে দেখো 1 হইলে বলছি আমরা চেঞ্জ হবে। সো আমরা যদি 0 থেকে শুরু হয় তাহলে 1 এ গিয়ে চেঞ্জ হইছে এবং বলছি যে 0 এর জন্য কোনো চেঞ্জ আসবে না। শুধু 1 হইলেই সে চেঞ্জ হবে। অন্য কোনো কিছুর জন্য চেঞ্জ হবে না। 1 হলে আগে যে 1 ছিল হাই, এখন এর 1 হবে, বা যে অবস্থায় আছে সেই অবস্থা থেকে চেঞ্জ হবে। আগের সাথে কিছু না, যে যদি আগের 1 টা যদি হাই হয়, পরের 1 টা লো হবে। সো 1 যদি হয়, তোমার এক কথায় চেঞ্জ হয়ে যাবে। নেক্সট বিটটা 1 হইলেই চেঞ্জ হবে, 0 হইলে কোনো ধরনের চেঞ্জ আসবে না। সো এখানে দেখো আমাদের 0 থেকে যখন শুরু হইছে, প্রথম বিটটা আমরা কি পাইছি? 1। সো আমাদের চেঞ্জ হইছে, আমাদের হাইতে গেছি। তারপরে বিটটা 0, সো আমরা হাই মেইনটেইন করছি, কোনো ধরনের চেঞ্জ আসবে না। পরের বিটটাও 0, পরের বিটটাও 0, আমাদের কোনো ধরনের চেঞ্জ হয় নাই। এর পরের বিটটা কি আসছে? 1 আসছে। তো 1 আসলে আমাদের কি হবে বলছি? আমাদের চেঞ্জ ভোল্টেজ হবে। লেভেল চেঞ্জ হবে। হাইতে যদি থাকে সেটা লোতে চলে যাবে, লোতে থাকলে হাইতে চলে যাবে। তো আমাদের যখন এখন হাই ভোল্টেজ মেইনটেইন করতেছি, আমাদের 1 যেহেতু আসছে কি হবে? লো ভোল্টেজে চলে যাবে। লো ভোল্টেজে চলে গেল, তারপরে আবার 0 আসছে, লো ভোল্টেজ মেইনটেইন করছে। তারপরে কি আসছে? আমাদের এখানে লো ভোল্টেজে ছিল। এখন আমাদের 1 আসছে, আমাদের কি হবে এটা? হাই ভোল্টেজে যাবে না? ভোল্টেজ লেভেল চেঞ্জ হইল। হাই ভোল্টেজে উঠছি, আবার 1 আসছে, আবার ভোল্টেজ লেভেল চেঞ্জ হবে, আমাদের লো ভোল্টেজে চলে গেছি। বুঝছো সবাই? জি স্যার, বুঝছি স্যার। জি স্যার। এটাকে আমরা আবার অন্যভাবে দেখি। আমরা আমাদের মতো একটা ডাটা দিয়ে দেখি 0 1 0 0 0 1 1 0, আমাদের মতো করে দেখি। সো 0 হইলে আমরা কি বলছি? কোনো চেঞ্জ নাই। সো আমাদের 0 তে কোনো চেঞ্জ করলাম না। এখন দেখছি আমরা 1 আসছে, আমরা কি করব? এটাকে হাই ভোল্টেজে নিয়ে যাব। হাই ভোল্টেজ নিয়ে গেলাম, আবার 0 আসছে, কোনো ভোল্টেজ চেঞ্জ নাই, আবার 0 আসছে, কোনো ভোল্টেজ চেঞ্জ নাই, 0, কোনো ভোল্টেজ চেঞ্জ নাই। ঠিক আছে? এখন আসছে 1, কি হবে? ভোল্টেজ চেঞ্জ হয়ে লো ভোল্টেজে চলে যাবে। সো লো ভোল্টেজে গেল, তারপর আবার 1 আসছে, হাই ভোল্টেজে গেল, তারপর 0 আসছে, হাই ভোল্টেজ মেইনটেইন করলাম। ক্লিয়ার? স্যার, জি স্যার। স্যার 0 হইলে কি আমরা সবসময় লো থেকে শুরু করব? মানে এখানে যে 0 ছিল এইজন্য। আমরা কেন এইসব জায়গাতে বা ছবি আঁকার সময় নরমালি আমরা 0 থেকে শুরু করি? কারণ তুমি যখন একটা মেশিন টার্ন অন করবা টু কনভার্ট এ ডাটা, অথবা তুমি একটা ডাটা দেওয়ার আগের অবস্থা কি? শূন্য না? জি স্যার। প্রথম অবস্থাতে তো সে শূন্য। শূন্য থেকেই তো যেকোনো জিনিস শুরু হয়। প্রথম তো নিশ্চয়ই 1 হয়ে যায় না। বুঝছো ব্যাপারটা? সো যে কারণে এখানে কিন্তু তোমরা যদি 1 থেকে শুরু করে দাও, আমি এটার জন্য ভুল ধরব না। আমি এটার জন্য ভুল ধরব না। ঠিক আছে? আচ্ছা, বুঝছি এটার জন্য স্যার। এজ লং এজ আমি বুঝবো যে তুমি যদি পুরা জিনিসটা করতে পারো, তার মানে তুমি জিনিসটা বুঝছো। এই সামান্য 0 আর 1 শুরু কই থেকে করছো, এটার জন্য আমি কোন ভুল ধরব না। নরমালি চেষ্টা মানে ব্যাপার কি হইলো, আমাদের যেহেতু একদম প্রাথমিক অবস্থায় একটা জিনিস শূন্য থাকে, সো যে কারণে সে শূন্য থেকে জিনিসটা দেখাইছে। অথবা আরেকটা কারণে এখানে তোমাদেরকে এইভাবে দেখাইছে, সেটা হলো তোমরা যাতে ডিফারেন্সটা বুঝতে পারো। বুঝছো? তোমরা যাতে মানুষ যাতে ডিফারেন্সটা বুঝতে পারে। স্টুডেন্টরা যাতে বা যেই পড়তেছে সেই যাতে ডিফারেন্সটা বুঝতে পারে। নাইলে এখানে যে এসেছি, এখান থেকে যদি শুরু করতাম তাহলে তুমি হয়তো বুঝতে পারতা না যে নরমাল ক্ষেত্রে যে 1 যদি থাকতো, তাহলে তোমরা বুঝতে পারতা না যে এখানে কোনো কিছু চেঞ্জ হইছে। আর বুঝছো? ভোল্টেজ লাইনও যদি আমরা যেকোনো কিছু রাখি তাইলেও তো সমস্যা নাই, মানে শুরুতে হাই বা লো আমাদের ইচ্ছা মতো তো আঁকতে পারি। হ্যাঁ, আঁকতে পারো, আঁকতে পারো। কিন্তু নরমালি আমরা শূন্য থেকে শুরু করি। যেকোনো জিনিস শুরু হইলো শূন্য থেকে। জি স্যার, বাট ওই যে ড্রয়িংটা ধরেন 0টা যদি আমরা, এটাতে আপনি স্যার লো ভোল্টেজ দিচ্ছেন, আমরা ওখানে যদি হাই দিয়ে স্টার্ট করতাম, 0ই বাট হাই দিয়ে। 0 আবার প্রথমে হাই হবে কিভাবে? বলো, স্যার কনভার্সনের আগে কি বাকি হাই হয়ে যাবে? কনভার্সনের আগে কি হাই হবে? কনভার্সন, জি বুঝছি, জি বুঝছি স্যার। কনভার্সনের সময় পরে হাই হইতে পারে, যেমন এখানে দেখো 0 তে গিয়ে হাই হইছে। কনভার্সনের পরে হাই হইতে পারে। কনভার্সনের আগে তো সে 0 লেভেল। জি বুঝছি, বুঝছি স্যার। বুঝছো? তারপরে আমি সেটার জন্য বলছি মার্ক কাটবো না। এজ লং এজ তুমি ওই হাই দিয়ে ঠিকঠাক মতো করে ফেলতে পারছো। বুঝছো? হাই দিয়ে তুমি ঠিকঠাক মতো বাকিটুকু করে ফেলতে পারছো। শুরুতে কি করছো সেটা নিয়ে আমি ওরিড না। পুরা জিনিসটা উপর আমি ডিপেন্ড করবো।
বুঝছো? যেমন ধরো ফর এক্সাম্পল তুমি এটা এখান থেকে শুরু করে দিছো, ওকে, কিন্তু তারপরে তুমি মেনটেন করছো জিনিসটা, বুঝছো? তারপরে তুমি জিনিসটাকে মেনটেন করে গেছো, তাইলে আমি হ্যাপি। পুরো উল্টা করছি না এই জিনিসটা? জি স্যার। as long as তুমি পুরা জিনিসটাকে তুমি সিকোয়েন্সিয়ালি মেনটেন করে যেতে পারছো, আমি তোমাকে মার্ক দিয়ে দিব, কিন্তু সিকোয়েন্সিয়ালি মেনটেন করতে হবে। ওকে, তো এনার্জিটাই চলে গেল। ম্যানচেস্টারের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা, সেটা হলো যে প্রত্যেকটা বিটের জন্য ভোল্টেজ লেভেল একবার হাই হবে একবার লো হবে, হইতেই হবে প্রত্যেক বিটের জন্য। ম্যানচেস্টার এবং ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার দুইটার ক্ষেত্রেই প্রত্যেকটা বিটের জন্য, আগের বিটগুলোর জন্য দেখো একবার হাই একবার লো হয় নাই, হয় হাই ছিল অথবা লো ছিল, ঠিক না? হয় হাই ছিল অথবা লো ছিল, আইদার ওয়ান ছিল। ম্যানচেস্টারের ক্ষেত্রে একবার হাই হইতে হবে একবার লো হইতে হবে, দুইটা জিনিসই তার মধ্যে প্রত্যেকটা বিটের জন্য তার কাছে থাকতে হবে। তো এখানে কি হয়েছে, আমরা যদি প্রথমে এখানে ধরো 0 আছে, সে 0 দিয়ে তোমাদেরকে দেখাইছে, তোমরা এখান থেকে চাইলে শুরু করতে পারো, কোনো অসুবিধা না, আমি কিছু বলবো না। ওকে, তো আমরা 0 থেকে শুরু করলে কি হবে? আচ্ছা, তো আর এবং ম্যানচেস্টারে কি হবে আরেকটা জিনিস, ম্যানচেস্টারের ক্ষেত্রে 0 হইলে কোনো ধরনের লেভেল চেঞ্জ হবে না, 1 হইলে লেভেল চেঞ্জ হবে। যদি 0 হয় আমাদের সেম এটার মতো, না এটার মতো না, কিসের মতো, স্যার এটার মতো, সেকেন্ডটা। এটার মতো, সেকেন্ডটার মতো। 0 হইলে আমাদের কোনো ধরনের লেভেল চেঞ্জ হবে না, যে লেভেলে আছে। হাফ লো হাফ হাই কেন, হুম, মানে এই যে ওই যে বললাম লো থেকে যে ম্যানচেস্টারের কাজে হইলো প্রত্যেকটা নিজের বিটের মধ্যে, প্রত্যেকটা বিটের জন্য ভোল্টেজ একবার হাই থাকবে একবার লো থাকবে, বুঝছো? এটা ম্যানচেস্টারের বৈশিষ্ট্য যে সে একবার হাই নিবে একবার লো নিবে। শুরু সে হাই দিয়ে হবে নাকি শুরু লো দিয়ে হবে, সেইটা ডিপেন্ড করবে আগের বিটটা কি ছিল সেটার উপর, বুঝছো? সে হাই দিয়ে শুরু হবে নাকি লো দিয়ে শুরু হবে। যেমন দেখো এখানে হাই দিয়ে শুরু হয়েছে, এখানে লো দিয়ে শুরু হয়েছে, তার আগের বিটটা কি ছিল সেটার উপর সে ডিপেন্ড করবে যে, এবং পরবর্তী বিটটা কি আসবে সেটার উপর ঠিক করবে যে সে লো দিয়ে শুরু হবে নাকি হাই দিয়ে শুরু হবে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? আমরা করলে তোমার দেখবা যে আরো জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে, শেষ করলে দেখবা ক্লিয়ার হয়ে গেছে। এটা তো গতদিন পড়াইছি। তো দেখো, তারপর আমি আজকে আবার একদম ডিটেলসে পড়াইতেছি, কারণ এই জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসছে 100% শিওর, 100%। স্যার, জি স্যার। ম্যানচেস্টারের ক্ষেত্রে স্যার যদি দুইটি ডিফারেন্ট ডিজিট হয় তাহলে স্যার সেম থাকবে, সেম লেভেল। যদি সেম হয় তাহলে স্যার আপার অথবা হ্যাঁ ডাউন। হ্যাঁ 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 হ্যাঁ, যদি ডিফারেন্ট ডিজিট হয়। ওকে স্যার। আচ্ছা, আমি কি বলছিলাম? আপনি বলছিলেন 2 নম্বরটা স্যার উল্টা মেবি স্যার। আচ্ছা 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 আচ্ছা, আমি ভুল বলেছি দিলে। ম্যানচেস্টারের ক্ষেত্রে যদি ডিফারেন্ট ডিজিট হয়, এই কারণে আমি প্রথমটাতে কি করছিলাম, বলতে গিয়ে বলছি একরকম আর বুঝাইতেছি একরকম। ম্যানচেস্টার হলো এনআরজেডএল এর মতো, বুঝছো? যদি ডিফারেন্ট ডিজিট হয়, যদি সেম ডিজিট হয় তাহলে নিজের মধ্যেই আপলো হবে, বুঝছো? কিন্তু যদি ডিফারেন্ট ডিজিট হয় তাহলে কি হবে, সে সেম লেভেলে গিয়ে কানেক্ট হবে যদি ডিফারেন্ট ডিজিট হয়। যেমন ধরো এই যে এখানে 0 আছে এখানে 1 আছে, ঠিক আছে, এখানে 1 আছে, দুইটা ডিফারেন্ট ডিজিট না? দুইটা কি ডিফারেন্ট ডিজিট? জি স্যার। ওকে, এই জন্য দেখো সে সেম লেভেল মেনটেন করে গিয়ে কানেক্ট হয়েছে, যে লেভেলে ছিল লেভেল চেঞ্জ করেনি। এখানে দেখো 0 এবং 1 দুইটা ডিফারেন্ট ডিজিট, সেম লেভেল মেনটেন করে গিয়ে কানেক্ট হয়েছে। 1 আর 0 দুইটা সেম ডিফারেন্ট ডিজিট, দেখো সেম লেভেল মেনটেন করে গিয়ে কানেক্ট হয়েছে, বুঝছো? এখন আমি বলতেছি ম্যানচেস্টারের ক্ষেত্রে প্রত্যেকটা নিজের মধ্যেই একবার হাই থাকবে একবার লো থাকবে। আমরা দুইভাবে করব, এটা যদি আগে বুঝাই তারপরে আমরা আমাদের মতো করে আবার করব। দেখো এখানে আমরা 0 থেকে যদি শুরু করে থাকি, 0 থেকে শুরু করছি, 1 উঠলাম, নিজের মধ্যে একবার হাই একবার লো থাকতে হবে, এটা হলো ফার্স্ট জিনিস, নিজের মধ্যে একবার হাই একবার লো থাকতে হবে। সো আমরা লো দিয়ে শুরু করছি, আমরা হাইতে উঠলাম। এখন আমরা চেক করব এখানে আসার পরে, যখন আমি কি করছি তারপরে আমি চেক করব পরবর্তী ডিজিট কি। পরবর্তী ডিজিট হলো 0, যেটা একটা ডিফারেন্ট ডিজিট। ডিফারেন্ট ডিজিট হলে আমরা কি করব বলছি, কি করব? স্যার ডিফারেন্ট সেম ডিজিট লেভেলে থাকবে। সেম লেভেলে থাকবে। আমরা যদি হাই লেভেলে থাকি, হাই হাই ভোল্টেজে,
হাই ভোল্টেজে থাকলে হাই ভোল্টেজে থাকবো, লো ভোল্টেজে থাকলে লো ভোল্টেজে থাকবো। সো যেহেতু ডিফারেন্ট, আমরা হাই ভোল্টেজে ছিলাম, আমরা হাই ভোল্টেজে এসে কানেক্ট হয়েছি, এবং আমরা বলছি প্রত্যেকটা ডিজিটের জন্য একবার হাই ভোল্টেজ থাকলে একবার লো ভোল্টেজ থাকতে হবে। সো আমরা লো ভোল্টেজে চলে গেলাম। পরবর্তী ডিজিটটা কি? জিরো। সেম সেম, আগেরটা জি ছিল স্যার কত? জিরো, এখন জিরো একটা জিরো। সো সেম, সেম হইলে আমরা কি বলছি? ডিফারেন্ট হবে ডিফারেন্ট হবে, সেম জিনিস হবে না। সো আমরা একটু একবার হাই মেনটেন করলাম, একবার লো মেনটেন করলাম, তারপরেরটাও সেম, ঠিক না? তারপরেরটাও সেম। সো আমরা আবার চেঞ্জ হয়ে এসে কানেক্ট হইলাম, একবার হাই একবার লো। এরপরেরটা কি? ডিফারেন্ট না? 1 জি ওয়ান, স্যার ডিফারেন্ট। সো আমরা সেম লেভেল মেনটেন করে এসে কানেক্ট হয়েছি, লেভেল চেঞ্জ করি নাই। তারপরে আমরা যেহেতু লোতে কানেক্ট হয়েছি, আমরা হাইতে যাইতে হবে, হাইতে গেলাম, তারপরেরটাও দেখো ডিফারেন্ট। সো আমরা আবার সেম লেভেল মেনটেন করে কানেক্ট হয়েছি। তারপরে আবার লোতে যাইতে হবে, লোতে যাওয়ার পরে আবার ডিফারেন্ট। সো আবার সেম লেভেল মেনটেন করছি, করে কানেক্ট হয়েছি, একবার লোতে গেছি, হাইতে গেছি, এরপরে কি ডিফারেন্ট নাকি সেম? সেম সেম হলে কি হবে? মানে ডিফারেন্ট হয়ে যাবে ডিফারেন্ট হয়ে যাবে। এই যে ডিফারেন্ট হয়েছে, একটু বুঝছো? জি স্যার ওকে, এখন আমরা জি স্যার আমাদের বুঝছি স্যার নিজেদের মতো একটা ডাটা নিয়ে ট্রাই করি। আমাদের ছিল ফর এক্সাম্পল 0 1 1 0 0 1 1 1। ওকে, তুমি সেম ভাবে শুরু করতে পারো, আমি এইভাবে শুরু করলাম, ঠিক আছে, কোনো অসুবিধা না, শুরু করলাম। এখন কি ডিফারেন্ট না সেম? ডিফারেন্ট তো সেম হবে ডিফারেন্ট, ডিফারেন্ট। সো সেম আসবে। একটু পর্যন্ত হাই লেভেল মেনটেন করছি, লোতে গেলাম, এখন কি সেম নাকি ডিফারেন্ট? এখন তো সেম তো সেম, তাইলে সেম 1 1। তাইলে আমরা আবার লেভেল চেঞ্জ করে উপরে উঠলাম, নিচেও নামলাম। এখন কি সেম নাকি ডিফারেন্ট? ডিফারেন্ট ডিফারেন্ট। তাইলে আসলে সেম লেভেল আমরা গিয়ে কানেক্ট হবো এখানে, ঠিক না? জি এই স্যার কানেক্ট হয়ে এইখানে আসলাম। এখন সেম নাকি ডিফারেন্ট? সেম সেম। সো আমরা লেভেল চেঞ্জ করব। ওকে, এখন আবার ডিফারেন্ট, রাইট? তো জি আমরা স্যার সেম লেভেল মেনটেন করব, সেম লেভেল মেনটেন করে আসলাম, এখন সেম। সো আমরা আবার লেভেল চেঞ্জ করব, লেভেল চেঞ্জ করে উপরে উঠলাম, এখন আবার সেম আবার সেম। বুঝা গেছে? জি স্যার এরপরেরটাতে আসো, ডিফারেন্সিয়াল। সো এইটা হলো অনেকটা এটার মতো, যদি সেম হয় তাহলে কোনো চেঞ্জ নাই, যদি ডিফারেন্ট হয় তাহলে চেঞ্জ আছে। সো এইখানেও তোমাকে চেক করতে হইতেছে প্রত্যেকটা বিটের জন্য এটা কি 0 নাকি 1। ক্লিয়ার? সেকেন্ড, থার্ড, ফোর্থ ওয়ান, ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার। ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার হলো অনেকটা এটার মতো, এই দুইটা অনেকটা সেম। যদি 1 হয়, যদি 1 হয় তাহলে কি হবে? চেঞ্জ হবে। এটা বলো তো, চিন্তা করে বলো, এখানে এই ক্ষেত্রে কি হয়েছে? 1 হয়েছিল থেকে চেঞ্জ হয়েছিল স্যার না, জি না, কোনটা স্যার বুঝি নাই তাহলে কোশ্চেন এখানে হইলো এই যে এটা এটা ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার। ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার কি হইতেছে দেখে বলো, দেখি তোমাদের ওয়েভ অ্যানালাইসিস করতুক। যারা বলতেছে 1 হইলেই চেঞ্জ হইতেছে, তারা এটা এটা এদিকে নজর দাও, 1 1 এ চেঞ্জ হয় নাই। মেবি স্যার যখন একসাথে দুইটা 1 থাকবে তখন চেঞ্জ হবে না কিন্তু নতুন 0 এটা, পর 1 নতুন এটা ব্যাখ্যাদার করে দিচ্ছি। 0 পর 1 হইলে চেঞ্জ হবে ডিফারেন্ট হইলে চেঞ্জ হবে না ডিফারেন্ট হইলে চেঞ্জ হবে, হবে না হবে না। তাহলে এখানে চেঞ্জ হলো কেন? পুরো জিনিসটা দেখো, পুরো জিনিসটা দেখো, অর্ধেক দেখে কথা বললো না, পুরো জিনিসটার দিকে নজর দাও।
স্যার শুধুমাত্র 0 1 স্যার 0 1 হইলে খালি চেঞ্জ হবে, 1 0 না। হইলে চেঞ্জ হবে না, এরকম। এটাতে হইলো যদি 1 হয়, যদি 1 হয় পরবর্তীটা, তাহলে চেঞ্জ হবে না। যে লেভেলে আছে সেই লেভেলে কানেক্ট হবে। 0 হইলে ডিফারেন্ট লেভেলে কানেক্ট হবে। 1 এর পরে 1 এর পরে না, কোথায় যদি তোমার 1 থাকে পরবর্তী ডিজিট, তাহলে চেঞ্জ হবে না। যে লেভেলে আসো সেই লেভেলে গিয়ে কানেক্ট হবে যদি 1 থাকে। এখানে এটার মতো না, এখানে ছিল কি 1 থাকলে ডিফারেন্ট লেভেলে গিয়ে কানেক্ট হবে, রাইট? এটাতে 1 জি থাকলে স্যার। ডিফারেন্ট লেভেল ছিল না, এখানে হইলো 1 থাকলে সেম লেভেলে কানেক্ট হবে। সেম লেভেলে আমি তোমাদেরকে বুঝাইতেছি। দেখো আমরা 1 দিয়ে শুরু করলাম, ওকে, একবার লো একবার হাই। 0 0 হইলে কি বলছি, ডিফারেন্ট লেভেলে যাবে, রাইট? সো আমরা ডিফারেন্ট লেভেলে গেলাম, আবার 0, আবার ডিফারেন্ট লেভেলে যাও, আবার 0, আবার ডিফারেন্ট লেভেলে যাও। এখন 1 আসছে, বলছি কি 1 হইলে লেভেল বদলাবে না, রাইট? লেভেল সেম থাকবে। সো হাই লেভেলে ছিল, সে হাই লেভেলে গিয়ে কানেক্ট হয়েছে। সো একবার হাই একবার লো, একবার 0 চেঞ্জ হয়েছে, এখন আবার সে দেখছে 1, সো সেম লেভেলে কানেক্ট হবে। ঠিক আছে, সে একবার লো একবার হাই, এরপরে সে দেখছে আবার 1, সো সেম লেভেলে কানেক্ট হবে। বুঝে গেছে? জি স্যার। ওকে, আমরা আবার অন্য ডিজিট দিয়ে কি করি একটু বুঝে। তোমার জি স্যারে আমি সন্তুষ্ট না। ওকে, কনফিডেন্স পাই নাই তোমার জি স্যারের মধ্যে, মনে হয়েছে বলার জন্য বলছি। না স্যার, বুঝছি স্যার। 1 1 0 1 1 0 0 1। ওকে, আমরা কি বলছি প্রথমে একটু মনোযোগ দিয়ে শুনো। যদি 1 হয় তাইলে আমরা সেম লেভেলে গিয়ে কানেক্ট হব, 0 হইলে ডিফারেন্ট লেভেলে। ঠিক আছে, 1 হইলে সেম লেভেল, 0 হইলে ডিফারেন্ট লেভেল। ওকে, আমরা শুরু করি। 1 একবার লো একবার হাই উঠলাম, পরবর্তীতে আবার স্যার হাই হবে 1। স্যার, কারণ সো আমরা যেহেতু 1 হাই এ আছি, হাই সেম হাই লেভেল হবে। কানেক্ট হবো, রাইট? এরপরেরটা আমরা দেখছি, সরি কি করলো, স্যার হাফ পর্যন্ত হবে। হাফ পর্যন্ত হবে এটি। ওকে, সো আমরা হাফ পর্যন্ত আসলাম। এই সো আমরা 1 এ উঠলাম, সো পরবর্তীটা 1 যেহেতু আমাদের লেভেল চেঞ্জ হবে না, আসলাম এখানে, পরবর্তীটা 0 লেভেল চেঞ্জ হবে। ওকে, দেন স্যার 1 লেভেল চেঞ্জ হবে 1 লেভেল চেঞ্জ হবে না, 1 লেভেল চেঞ্জ হবে না, 0 লেভেল চেঞ্জ হবে, স্যার লেভেল চেঞ্জ হবে আবার। লেভেল চেঞ্জ হবে। ভেরি গুড, লেভেল চেঞ্জ হইলো, তারপরে এখন আর হবে না স্যার, কারণ এখন আর হবে না, পরবর্তীটা 1। স্যার আবার উপরে আবার যাবে আবার স্যার। এই যে সরি, ক্লিয়ার? সো দেখো কত ইজিলি ভুল করে ফেলা যায়, একটু কি করলেই ভুল হয়ে যেতে পারে। ভুল হইলে সুন্দর করে রাবার দিয়ে ইরেজ করবা, নাইস করে। প্রথমে ডার্ক বেশি ডার্ক করে না, এবং সফটার পেন্সিল ইউজ করো। সফট কিভাবে পেন্সিল, এইচবি বেশি সফট নাকি 2B বেশি সফট? কোনটা বেশি সফট? 2B স্যার। শিওর? হুম, হ্যাঁ স্যার, টুবি 2B স্যার গাঢ় আঁকবে স্যার, আর এইচবি গুলা গাঢ় স্যার আঁকবে। পাতলা হালকা। আঁকবে। তোমাকে কি কোশ্চেন করলাম আর কি কি আনসার দিলাম, এই জন্যই তো মার্ক পাও না। সফটার কোনটা? গাঢ় পাতলা আঁকতে আমি জিজ্ঞেস করি না, আমি জিজ্ঞেস করছি সফটার কোনটা। বি এর মাত্রা যত বাড়বে, বুঝছো, তত এটা সফটার। বি এর মাত্রা যত বাড়বে, সো 2B ইজ সফটার, 4B আরো সফটার, এইচবি 2HB হইলে হার্ডার, আরো হার্ডার, এইচবি থেকেও হার্ডার, বুঝছো? সো সফটওয়্যার পেন্সিল ইউজ করো, 2B 3B এরকম কিছু ইরেজ করলে আর দাগ পড়ে না। এইচবি দিয়ে দাগ দিলে, কারণ কাগজের মধ্যে দাগ পড়ে যায়, কাগজ যেহেতু হার্ডার, সো কাগজ কি হয়ে যায়, নিচে নেমে যায়, এবং এই জিনিসটা মুছা কষ্টকর। যে কারণে যারা আর্টিস্ট তাদেরকে দেখবা যে তারা মনে হয় কত 8B না 10B জানি ইউজ করে, যেটা তাদের মোটা, যেটা একটা যারা পেন্সিল স্কেচ করে
যারা নর্মাল পেন্সিল স্কেচ করে তারা এটা কি জানি এটাকে বলে ভুলে গেলাম। আমি একটা কোর্স করছিলাম অস্ট্রিয়াতে থাকতে একবার 6 মাসের একটা কোর্স করছিলাম ফাইন আর্টস এর উপর, ভিজুয়াল আর্টস এর উপর, দেখে দেখে ছবি আঁকা। ওকে, তো বুঝা গেছে এটা জিনিসটা কি, ডিফারেনশিয়াল ম্যানচেস্টার জিনিসটা কি, পারবা সবাই? জি স্যার। এর পরবর্তীতে আসি। বাইপোলার এএমআই। বাইপোলার এএমআই অন্য সবগুলা থেকে ডিফারেন্ট। এগুলো দেখো মিল আছে, এটার সাথে এটার মিল আছে, এটার সাথে আমরা এটার মিল পাইছি, এটার সাথে এটার মিল পাইছি। বাইপোলার এএমআই কমপ্লিটলি ডিফারেন্ট। বাইপোলার এএমআই বলতেছে কি, বলতেছে যে এখানে আমরা শুধু ওয়ানটাকেই দেখব, ওয়ান জিনিসটাকে দেখব, অন্য কোনো জিনিসটাকে দেখার দরকার নেই। এবং ওয়ান জিনিসটাকে আমরা কিভাবে দেখব, আগে আমরা দেখছিলাম হাই আর লো দিয়ে, রাইট? হাই আর লো দিয়ে দেখছি না? জি স্যার। জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। তো আগে আমরা শুধু দেখছি হাই লো দিয়ে, এখন আমরা দেখবো পজিটিভ নেগেটিভ দিয়ে। আগের ওয়ান যদি পজিটিভ হয় তাহলে এখন নেগেটিভ ভোল্টেজ হবে, যদি আগের ওয়ান নেগেটিভ হয় এবার পজিটিভ ভোল্টেজ হবে। আর জিরো হইলে জিরো লেভেল সে মেনটেন করবে, লো লেভেল মেনটেন করবে, লো ভোল্টেজ মেনটেন করবে। সো দেখো আমাদের এখানে শুরু হয়েছে ওয়ান দিয়ে, ওকে, ওয়ানে উঠছি, আমাদের প্রথমটা পজিটিভ, এটা তুমি চাইলে প্রথমটা নেগেটিভ নিতে পারো, কোনো অসুবিধা নেই। প্রথমটাই নেগেটিভ আমরা নর্মালি নেই না, আমরা প্রথমে ওয়ান মানে পজিটিভ ধরিয়ে আগেতে চাই। ওকে, ওয়ান, আমরা পজিটিভ ভোল্টেজ, জিরো হইলে বলছি আমরা লো ভোল্টেজ মেনটেন করব, লো ভোল্টেজ মেনটেন করলাম কতটুক পর্যন্ত, এটুক পর্যন্ত। আসার পরে দেখলাম এখন আরেকটা ওয়ান আসছে। ওয়ান আসলে আমরা কি বলছি, চেক করব আগের ওয়ানটা পজিটিভ ছিল নাকি নেগেটিভ ছিল। আগের ওয়ান আমাদের কি ছিল, পজিটিভ। পজিটিভ ছিল। সো এবার আমাদের ওয়ানটা নেগেটিভ হয়ে যাবে, ঠিক আছে? আবার জিরোতে উঠছি, আসার পরে এখন আবার ওয়ান আসছে, এখন আগের ওয়ানটা কি ছিল, নেগেটিভ। নেগেটিভ ছিল। সো এইবার আমাদের পজিটিভ হবে, আবার ওয়ান। এখন আমাদের এখানে পজিটিভ ছিল না আগের ওয়ানটা, জি স্যার। এখন আমরা নেগেটিভে চলে যাব। বুঝা গেছে? এটা সহজ না? জি স্যার। একদম সহজ। সো এটাকে আমি আর ডিফারেন্ট আটা দিয়ে দেখাইতেছি না, এটা একদম সহজ জিনিস, না বোঝার কিছু নেই। ভেরি ইম্পর্টেন্ট এই জিনিসটা, পারলে এগুলোও পড়ো। এখান থেকেও হয়তো কি হইতে পারে 1 মার্কের 2 মার্কের আরো কোশ্চেন থাকবে। তোমাদের বলছি এক কথায় 13 মার্ক তোমরা পাবা, 12 থেকে 13 মার্ক পাওয়া যাবা এই একটা চ্যাপ্টার থেকে। সো এই জিনিসগুলোকে কি করে না, ফার্স্ট কোড মডুলেশন এগুলো আমরা আজকে পড়বো। তোমাদের অ্যাসাইনমেন্টের টপিক আমি জানিয়ে দিছি অন্য সেকশনগুলোতে, কি বলে প্রেজেন্টেশনের টপিকও জানিয়ে দিছি। অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন কিভাবে হবে সবার কাছে এক্সপ্লেইন আছে? সব সেকশন, এ সেকশন প্রেজেন্টেশন কি এক্সপ্লেইন করছিলাম কিভাবে করতে হবে? সেকশনের কেউ নাই? একজনও নাই, দেখছো? না স্যার, এই সেকশনে যে আমাদের ওই ক্লাসটা ছিল ওই দিন তো স্যার হয় নাই, অনলাইনে ছিল যেটা, ওইটা আজকে নিচ্ছেন স্যার কম্বাইন্ড সবার সাথে। আচ্ছা, তো তোমরা কি জানো না যে কিভাবে প্রেজেন্টেশন হবে? এটা তোমাদেরকে বলা হয় নাই? তুমি কি এ সেকশনে মেজাবিন? জি স্যার, জি। তোমাদেরকে বলা হয় নাই? আর স্যার অন্য সেকশন থেকে শুনছি। আমি কি বলছি তোমাদেরকে কি বলা না হয়েছে? স্যার, আমাদের সেকশন, না স্যার বলা হয় না আমাদের। যেটা জিজ্ঞেস করি আমাদের সেটাই। সেকশন বলা হয়। অন্য সেকশন থেকে না, জানছি, এইটা আমার দায়িত্ব না, এটা তোমরা তোমাদের দায়িত্ব জানছো, তোমরা ভালো এই কারণে না স্যার। খোঁজ খবর রাখতেছো স্যার অন্য সেকশনে কি পড়াইতেছে কি বলতেছে, এটা খুবই ভালো প্র্যাকটিস। কিন্তু আমি যতক্ষণ তোমাকে না বলছি আমার দায়িত্ব কমপ্লিট হয়নি। জি স্যার। ওকে, তোমাদের সিআর কই? সিআর কে? মেহজাবিন স্যার রায়ান। রায়ান হ্যাঁ। আছে? রায়ান মিয়া নাই। আচ্ছা, তুমি সবাইকে জানানোর ব্যবস্থা করতে পারবা? জি স্যার, ইনশাআল্লাহ। বি সেকশন আসো কেউ? জি স্যার। সিআর কি আসো? সিআর নাই। আচ্ছা, যেই আসো এবং ডি সেকশন, ই সেকশনকে মনে হয় এক্সপ্লেইন করা হয়েছে, না করা হয় নাই। ই সেকশন আর ডি সেকশন আসো? স্যার ইতে বলছিলেন স্যার, বলছিলাম। স্যার আচ্ছা, সেকশনে ডি? বলছি বাট স্যার ক্লাসে। টপিক দেন নাই মনে হয়। আচ্ছা, ডি? স্যার নিয়মটা বলছিলেন স্যার। আচ্ছা, তো যারা নিয়ম জানো না আমি আবার বলে দিচ্ছি, সবাইকে জানিয়ে দিবা
প্রতি সেকশন থেকে 3টা গ্রুপ প্রেজেন্টেশন করবে, এক এক গ্রুপে 2 জন করে। সেই গ্রুপগুলো তোমরা সিলেক্ট করবে, আমি কোনো সিলেক্ট করে দিব না। তোমরা সিলেক্ট করবা তোমাদের 3টা গ্রুপ কাদের কাদের নিয়ে হবে। 3টা ডিফারেন্ট গ্রুপ একই টপিক নিয়ে করবে, 3টা ডিফারেন্ট প্রেজেন্টেশন করবে। মার্কিং ডিস্ট্রিবিউশন কিভাবে হবে স্যার? 3টা মাত্র গ্রুপ করলো, আমি তো প্রেজেন্টেশন করি না, আমি মার্ক পাবো কিভাবে? ঠিক আছে, আমাদের টোটাল রিটেন পরীক্ষা কত পরীক্ষায় হয় মিড টার্ম এবং ফাইনাল মিলে? 60, রাইট? 60 না? 60 এর মধ্যে যারা 45 এন্ড অ্যাবাভ, 45 থেকে উপরে পাবা, তারা পাবা এই 3টা গ্রুপের মধ্যে। তোমার সেকশনে 3টা গ্রুপের মধ্যে যে গ্রুপ হাইয়েস্ট মার্ক পাইছে, ধরো 3টা গ্রুপের মধ্যে একটা গ্রুপ পাইছে 9, একটা গ্রুপ পাইছে 7, একটা গ্রুপ পাইছে 5। গ্রুপ মার্কিং, এটা ইন্ডিভিজুয়াল কোন মার্কিং নেই, গ্রুপের 2 জন মিলে একটা মার্ক আসবে। সো এখানে হাইয়েস্ট মার্ক কোনটা? 9 9। সো এই 45 এবং অ্যাবাভ যারাই মার্ক পাইছো তারা অটোমেটিক্যালি প্রেজেন্টেশনে 9 পেয়ে যাবে। 30 এন্ড অ্যাবাভ যারা পাবা, 30 এন্ড অ্যাবাভ, 30 এবং 31 থেকে 44 পর্যন্ত যারা মার্ক পাবা, তারা পাবা সেকেন্ড হাইয়েস্ট মার্ক। সো তারা পাবা 7। আর 30 কম যারা, ইনক্লুডিং অল দ্য ফেইলস, 30 কম যারা, তারা পাবা লোয়েস্ট টায়ারের মার্ক 5। বুঝা গেছে? জি স্যার। প্রেজেন্টেশন যে 3টা গ্রুপ করবে তাদেরকে রেডি করার দায়িত্ব তোমাদের, কারণ তাদের পারফরমেন্সের উপর, তাদের কাজের উপর তোমাদের মার্কও ডিপেন্ড করতেছে। শুধু তাদের মার্ক না, তোমাদের মার্কও ডিপেন্ড করতেছে। এখন কেউ হয়তো বলবা যে স্যার আমি পাইছি 25, এখানে 25 পাইছিলাম স্যার, তো আমি তো লোয়েস্ট গ্রুপে পড়ে গেছি, কিন্তু আমার প্রেজেন্টেশন আমার গ্রুপ পাইছে স্যার 9, আমার গ্রুপ স্যার 9 পাইছে, কিন্তু আমি 9 পাচ্ছি না, কারণ হইলো আমি 5 পাচ্ছি স্যার, কারণ আমি 25 পাইছি। কিছু করার নেই, কিছু করার নাই, তুমি 5ই পাবা, যদিও তুমি 9 এর পারফরমেন্স দিছো। বুঝা গেছে? একটু বুঝছো? জি স্যার। তোমার পারফরমেন্স যাই হোক, সেটা পুরো ক্লাসের জন্য, তোমার একার জন্য না। সো তোমার জন্য কোনো নিয়মের চেঞ্জ হবে না, তুমি যেটা অন্যরা পাইছে এক্স্যাক্টলি সেমটাই তুমি পাবা, সেম রুলসই তুমি পাবা, অন্য কোনো কিছু হবে না। এখন যদি এমন সিচুয়েশন হয় যে 3টা গ্রুপই 9 পাইছে, 3টা গ্রুপই 10 আউট অফ 10 পাইছে প্রেজেন্টেশন, সেই ক্ষেত্রে কি হবে? কোনো সমস্যা নেই, সবাই 9 পাবা, পুরো ক্লাস 9 পাবে, কোনো অসুবিধা নেই। ওকে, ইভেন দুইটা গ্রুপ ধরো 9 পাইছে, একটা 8 পাইছে, সো আপ টু 30 পর্যন্ত যারা পাইছো সবাই 9 পাবা, কারণ ফার্স্ট গ্রুপ সেকেন্ড গ্রুপ দুইটাই নাই। শ্রমিক বুঝছো? জি স্যার। শান্তা? Yes, sir. ওকে, তাহলে আমাদের এখন প্রেজেন্টেশন টপিক কি আর অ্যাসাইনমেন্ট টপিক কি জানো কেউ? এটা খবর নিছো? না স্যার, বলে দেন নাই আমাদের সেকশনে। ওকে, লিখে ফেলো সবাই। 5G bring in revolution in communication. এটা হলো তোমাদের টপিক। এখন এইখানে আমরা কি নিয়ে আলোচনা করবো বলো তো? মূলত 5G. জয়ী বলো। স্যার 5G নিয়ে স্যার, মানে ওইটাকে ডিসক্রাইব করব, এটা রেভলিউশন কিভাবে হচ্ছে আমাদের সোসাইটিতে, কিভাবে এই মূল জিনিসটা ইম্পর্টেন্ট চেঞ্জ তুমি কোনটা দিবা? মূল ইম্পর্টেন্ট কোনটা দিবা? 5G নেটওয়ার্ক স্পিড যেটা স্যার, ওইটা এটা কিভাবে রেভলিউশন আনতেছে কমিউনিকেশনে, ওই জিনিসটাই মানে আমি ডিসক্রাইব কি করব স্যার। বলছি, ওই এত বড় লাইন বইলো না, মূল কোন বিষয়টাতে গুরুত্ব 5G দিবা? স্যার, 5G। কেন 5G?
আমি বললাম যে জয়ী অন্য সবার থেকে অনেক ভালো করতেছে পড়াশোনাতে, এখানে কি জয়ীর উপর গুরুত্ব দিবা? পড়াশোনার উপর। না স্যার, পড়াশোনার উপর। তাইলে তুমি তো একটু আগে বললা জয়ীর উপর দিবা। হ্যাঁ স্যার, মানে রেভলিউশন জয়ীর একদম পুরা কুষ্টি বাইর করে নিয়ে আসবা, তার বাবা দাদা একদম কি পর্যন্ত, ঠিক না? না স্যার, রেভলিউশনের উপর স্যার এখানে ইয়া করতে হবে। এক একবার তো এক এক কথা বলতেছো। স্যার প্রথমে বুঝি নাই স্যার, মানে তো আমরা যখন একটা টপিক দেখবো, বুঝছো, সবসময় মাথায় রাখবা যে জিনিসটা তোমার মাথার মধ্যে ভালো করে চিন্তা করবা কিসের উপর আমাকে গুরুত্ব দিতে হবে। এখানে 5G কি অবশ্যই তোমাকে আলোচনা করবে। এই যে আমি বলছি জয়ী অন্যদের থেকে পড়াশোনাতে খুব ভালো করতেছে, দ্যাট ডাজন্ট মিন যে আমি শুধু পড়াশোনার উপর গুরুত্ব দিব। হ্যাঁ, পড়াশোনার উপর সর্বোচ্চ গুরুত্ব দিব, ঠিক আছে, কিন্তু জয়ীকে সেটা আমাকে বলতে হবে, আর নাইলে তো মিনিং হইল না। সো আমরা এখানে 5G জিনিসটা কি, তার সাথে 4G 3G পার্থক্য কি অবশ্যই আলোচনা করব, কমিউনিকেশন কি এটাও অবশ্যই আলোচনা করব, এভরিথিং আলোচনা করব। কিন্তু ধরো আমি একটা এসে লিখছি যেটা 10 পেজ, ম্যাক্সিমাম এই 5G এক্সপ্লেন করতে গিয়ে হয়তো 2 পেজ আমি খরচ করতে পারি, কমিউনিকেশন কি বুঝাইতে গিয়ে হয়তো আরো 2 পেজ খরচ করতে পারি, 4 পেজ গেল, বাকি 6 পেজ আমাকে আলোচনা করতেই হবে কিভাবে এই জিনিসটা রেভলিউশন আনতেছে, কিভাবে পুরো দুনিয়াটাকে বদলাই দিচ্ছে। বুঝছো, কিভাবে পুরো দুনিয়াটাকে বদলাই দিচ্ছে, এভরিথিং হাতের মুঠোয় নিয়ে চলে আসতেছে 5G, বা চিন্তা করা হচ্ছে 5G আসলে এভরিথিং হাতের মুঠোয় চলে আসবে, এভরিথিং ডিফারেন্ট হয়ে যাবে। কেন চিন্তা করা হচ্ছে, কিভাবে করবে এই জিনিসটা, এটা ওয়ার্ল্ডের উপর কোন ধরনের এফেক্ট নিয়ে আসবে? অবশ্যই ভালো এবং খারাপ দুইটাই এফেক্ট নিয়ে আসবে, দুইটাই আলোচনা করবো। বুঝছো, বুঝে গেছে? জি স্যার। সেটা কিভাবে আলোচনা করব? গুগলে গিয়ে সার্চ দিব, তারপরে কপি পেস্ট করব, তাই না? অলোক আচার্যি, জি স্যার। গুগলে গিয়ে সার্চ দিয়ে কপি পেস্ট করে আলোচনা করব না আমরা এটা? না স্যার, আমরা যতটুকু বুঝতে পারবো ততটুকু দেন স্যার, গুগল থেকে রিসোর্স নিতে পারি স্যার। কপি পেস্ট করব, তাই না? রিসোর্স নিয়ে সেটা তো যতটুকু পারি সেটা তো কপি পেস্ট করব, তাই তো? কপি পেস্ট এক লাইন যদি আমি পাই, ডাইরেক্ট 0, এখানে কোনো ধরনের রিকোয়েস্ট কাজে লাগবে না। তুমি বিসি স্যারকে নিয়ে এসো রিকোয়েস্ট করার জন্য, তোমার হয় স্টিল 0ই দেব। বুঝছো, আমি কোনোভাবে মার্কিং করবো না যদি কপি পেস্ট করো। কপি পেস্ট না করে 5 লাইন লিখে নিয়ে আসো, আমি মার্কিং করবো, জাস্ট 5 লাইন, কপি পেস্ট না করে। এখন কপি পেস্ট করব না তার মানে কি এটা যে আমি আমার নিজের ভাষায় নিজের ইচ্ছা মতো লিখে ফেলবো সেটা? স্যার। সূর্য পূর্ব দিকে উঠে, এটা আমরা সবাই জানি না? জি স্যার। জানি, এটা ধ্রুব সত্য না? ধ্রুব সত্য। এই জিনিসটাও যদি তুমি কোনো একাডেমিক জার্নালে, একাডেমিক আর্টিকেলে লিখো, তাহলে তোমাকে রেফারেন্স করতে হবে, করতেই হবে। তুমি কই থেকে জানছো আমি দেখছি বললে হবে না, নো, তোমার আগে আরেকজন দেখছে। আনলেস তুমি একদম মৌলিক কোনো গবেষণা করে ফেলছো, নতুন একটা জিনিস বাইর করছো, নতুন একটা জিনিস বাইর করার সময় তোমাকে রেফারেন্স করতে হবে, কারণ তুমি পুরাতন কোনো কিছু ধ্যান ধারণার উপর ভিত্তি করে তুমি বের করছো। যেমন আমরা ইদানিং রিসেন্টলি বের করছি আমরা করোনা ভাইরাসের ভ্যাকসিন বাইর করছি না? এইটা বের করার জন্য আগের ভাইরাস গুলোর বিরুদ্ধে কিভাবে কাজ করছে বিভিন্ন ভ্যাকসিন, সেটাকে নিয়ে গবেষণা, সেটা নিয়ে পড়াশোনা করা লাগছে না? সেখান থেকে ধারণা নিতে হয়েছে না? নাকি না নিয়ে নতুন ভাবেই বের করে ফেলছে, একদম কমপ্লিট ডিফারেন্ট, এরকম কি? কেউ কথা বলে না রে, কারো কোনো ধারণা নেই। আমাকে আচ্ছা, কেউ কথা বললো প্লিজ প্লিজ, আমি তোমাদেরকে এক্সপ্লেন করবো, সো ডোন্ট ওরি যে স্যার আমি বুঝতেছি না, স্যার কি বলতেছে, এগুলো কিভাবে করবো, এভাবে তো আগে কখনো করি নাই, সব স্যার তো কপি পেস্টের উপরই মার্ক দিছে। আমি তোমাদেরকে শিখাইতেছি, ঠিক মতোই শিখাবো, হেল্প করে আঙ্গুল ধরে ধরে শিখাবো, শুধু বলে শেষ হয়ে যাবে না, ঠিক আছে? এখন তার মানে কি করতে হবে, যেহেতু কপি পেস্ট আমি এলাও করতেছি না, তার মানে তোমাদেরকে কি করতে হবে, প্যারাফ্রেজ করতে হবে, তাই না?
প্যারাফ্রেজিং করতে হবে। প্যারাফ্রেজিং জিনিসটা কি? আর একজনের কথাকে নিজের ভাষায় বর্ণনা করা, এটা হলো প্যারাফ্রেজিং। যেমন আমি বলছি যে যদি কেউ, আমার কথাগুলো শোনো, যদি কেউ কপি পেস্ট করো তাকে আমি 0 দেব, কোনোভাবেই আমি এই অ্যাসাইনমেন্ট মার্কিং করব না। এখন এই কথাটা আমি তোমাদেরকে বলছি, তোমরা অ্যাটেন্ড আসছো 33 জন, বাকিদেরকে গিয়ে তোমরা কিভাবে বলবা বলো তো? এই কথাগুলোকে তুমি কিভাবে বলবা? জয়ী বলো তো। স্যার বলবো যে স্যার বলেছেন কোনো ধরনের গুগল থেকে কোনো ধরনের কপি পেস্ট স্যার অ্যালাউ করবেন না, ওটার জন্য মানে মার্কসটা অটো 0 হয়ে যাবে। এবং ওই যে প্যারাফ্রেজিং এর অপশনটা মানে হচ্ছে কেউ চাইলে ওটাকে নিজের ভাষায় চেঞ্জ করে লিখতে পারবে, এরকম ভাবে বলবো স্যার। মানে আপনার দেখো, স্টেটমেন্টটাকে। কথাগুলোকে চেঞ্জ করছো না তুমি? হ্যাঁ স্যার। এই কথাগুলোকে চেঞ্জ করা মানে হলো প্যারাফ্রেজিং করছো। হুবহু যদি আমার কথাটা বলতা তাহলে কি করতে হইতো বলো তো? সেটা কপি পেস্ট হয়ে যাচ্ছে। না, কপি পেস্ট হইতো, কিন্তু যদি কোথাও আমার হুবহু কথাটা তোমাকে বলতে হয়, হুবহু কথা তুমি চেঞ্জ করতে পারবে না, তখন কি করতে হবে? ডিরেক্ট নারেশন হয়ে যেত, নিচে আপনার নামটা হয়ে যেত স্যার। কোটেশন মার্ক স্যার দিতে হবে, বলেছেন। কোটেশন মার্ক, স্টেটমেন্ট হয়ে যায় স্যার। কোটেশন মার্ক দিয়ে লিখতে হবে। কোটেশন মার্ক চিনো? ডাবল হ্যাঁ, স্যার। সেমিকোলন যে কোটেশন দিয়ে জি স্যার। রানা স্যার সেইড বলে কোটেশন দিতে হবে, যে তোমাকে প্যারাফ্রেজ করতে এক্স্যাক্টলি আমি যেভাবে বলবো, তখন তুমি আর কোনো কিছু চেঞ্জ করতে পারবে না। যখনই তুমি কোটেশন মার্ক ইউজ করবা তখন তুমি কোনো কিছু, ইভেন একটা কমা তুমি নিজে থেকে এড করতে পারবে না, একটা ফুল স্টপ নিজে থেকে এড করতে পারবে না। এক্স্যাক্টলি আমি যেভাবে বলছি, আমি যেভাবে লিখছি, হুবহু ওয়ার্ডটা তোমাকে বলতে হবে। তুমি এই যে গুগল টুগল এই যে এড করছো, আমি তো গুগল কিছু বলি নাই, তুমি এড করছো। প্যারাফ্রেজিং এর সময় তুমি এরকম কি করতে পারবা, কিন্তু যখন কোটেশন বলবা পারবা না। কোটেশন বললে তোমাকে 100% আমার ওয়ার্ডই বলতে হবে, কিন্তু একটা একাডেমিক আর্টিকেলে কোটেশন খুব মিনিমাম রাখতে হয়, 1, 2, 3টার বেশি কোটেশন দেওয়া যায় না, বুঝছো? না তো সবাই পুরাটাই কোটেশন দিয়ে দিয়ে লিখে ফেলতো, বুঝছো? এখন প্যারাফ্রেজ কিভাবে করতে হয় একটা তো আমরা দেখাইলাম নিজেদের কথা। প্যারাফ্রেজের সময় একটা জিনিস মাথায় রাখবা, ইংলিশ ইজ নট আওয়ার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। আমি একটা নিউজ পেপার কিসে যাই, ওয়েবসাইটে যাই, নিউজ নেই, নিয়ে সেটাকে আমি এই যে মাঙ্কি পক্স, আমি তোমাদেরকে আগে, ইংলিশ ইজ নট আওয়ার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, এটা কি আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ বলো তো? না স্যার। না। তো আমাদের ইংলিশে কিছু ডেফিনেটলি উইকনেস আছে, যেহেতু এটা আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ না। ডাজন্ট ম্যাটার, আমি 18 বছর অস্ট্রেলিয়া ছিলাম, উইকনেস থাকবে। ড্যাডি বাবা পড়াইতেছি, বাবা ক্লাস নিচ্ছে পরে, তো উইকনেস থাকবে। তো এই কারণে আমরা হয়তো ইংলিশদের মতো 5 সেকেন্ডে লিখে ফেলতে পারবো না। এটা নিয়ে ওরি করা কিছু না। তুমি যেটা করবা, যখন তুমি একটা আর্টিকেল তুমি কি করার চেষ্টা করতেছো, প্যারাফ্রেজ করার চিন্তা করতেছো, তখন তুমি যেটা করবা, এই আর্টিকেলটা পড়বা, একটা প্যারাগ্রাফ এটলিস্ট পড়বা, একটা সামান্য কিছু জায়গায় এটলিস্ট পড়বা, অর্থ বুঝে পড়ার চেষ্টা করবা না, ভাবার্থ করার চেষ্টা করবা। ভাবার্থ মানে কি? ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ না, ঠিক আছে, বরং পুরা জিনিসটা থেকে কি বলতে চাইতেছে সেটা বোঝার চেষ্টা করবা। তাহলে আমরা এখন পড়ি, দেখো আমি একটু পুরা জিনিসটা পড়বো, যে যতটুকু এখন দেখতেছি, দেখে পরে তারপরে আমি আমার নিজের মাথার মধ্যে কিভাবে সাজাই। দেখো এই নিউজটা কিন্তু আমি সকালে পড়ি না, আমি এখনই পড়তেছি। A Victorian man is in hospital after being diagnosed with monkeypox, which another in NSW is also suspected of being infected with the virus. Victorian Chief Health Officer Brett Sutton said the man traveled from London via Abu Dhabi, arriving home on Monday. He said the man had developed symptoms prior to boarding the flight, then sought medical care almost immediately after arriving home. He had an extremely astute GP who had thought of monkeypox and referred him of testing, which was led to early isolation. Dr. Sutton told reporters. The man is in a stable condition at the Alfred Hospital and is expected to make a full recovery. There are very few close contacts that have been identified. Obviously, the GP is one of them, Dr. Sutton said.
আমরা একটু পরে কি বুঝলাম বলো তো? অক্ষর বাই অক্ষর বুঝো না, অক্ষর বাই অক্ষর বোঝার চেষ্টা করি না, পুরোটাকে পড়ো, পরে পুরো জিনিসটার একটা অর্থ তোমার মাথার মধ্যে সাজাও। সাজাইছো? কেউ পারছো সাজাইতে নিজে পুরো জিনিসটা, একটু জিনিসটার একটা অর্থ, এটা বাবার তো। কেউ দেখি কথা বলো না, কেউ পারতেছো না? 1 মিনিট স্যার। ওকে। ডিকশনারি দেখো না, নিজের মাথার মধ্যে আশেপাশের অর্থ বের করা যায়। ডিকশনারি কোন অবস্থাতে কেউ দেখবে না, ডিকশনারি দেখে ইংলিশ শেখা যায় না। ডিকশনারি দেখো না, পুরাটা লাইন পড়ে, পুরাটা কি পড়ে বোঝার চেষ্টা করে এখানে কি বলতেছে। স্যার একটু স্যার বুঝছি। ওকে, এখন কি করবা? আমাদের যখন তুমি পড়া ফেলছো, প্রয়োজনে 10 বার পড়ো, প্রয়োজনে 10 বার পড়ো, কোনো অসুবিধা না। তারপরে যেটা করবা, এটার বাংলা একটা অর্থ নিজের মাথার মধ্যে খেলাইতে থাকবা। যেমন প্রথমবারে যখন তোমার মাথায় আসবে, আমি এখনো চিন্তা করিনি, পড়ছিলাম তোমাদের সাথে একবার, আমি যা বুঝছি বাংলাতে আমি ফার্স্টে বলি। আমি যেটা বুঝছি সেটা হইলো যে ভিক্টোরিয়ার একজন মানুষ, ভিক্টোরিয়া হলো একটা স্টেট, রাজ্য অস্ট্রেলিয়ার। ভিক্টোরিয়ার একজন মানুষ মাংকি পক্সে আক্রান্ত হয়েছে। আরেকজন মানুষ NSW তে তাকে সন্দেহ করা হচ্ছে তারও মাংকি পক্স হয়েছে। লোকটা লন্ডন থেকে অস্ট্রেলিয়া আসছিল এবং সে এখন হসপিটালে আছে। সে ডায়াগনোজড হয়েছে যে তার মাংকি পক্স হয়েছে। ডায়াগনোজ মানে কি, তাকে তার মাংকি পক্স হয়েছে বলে কি করা হয়েছে। যাই হোক, ডায়াগনোজই তোমার মাথার মধ্যে ঘুরাও, পরে এবার আসবে তোমার নতুন বা নিজস্ব ওয়ার্ড। ডায়াগনোজ হয়েছে এবং সে এখন হসপিটালে আছে। আশা করা হচ্ছে সে পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যাবে এবং এটা খুব আর্লি অবস্থায় ধরা পড়ছে, প্রাথমিক অবস্থায় ধরা পড়ছে, যে কারণে খুব বেশি মানুষ তার কন্ট্যাক্টে আসে নাই। শুধু কয়েকজন মানুষ ছিল, এর মধ্যে তার সে যে ডাক্তারের কাছে গেছিল সে ডাক্তার একজন ছিল। এটা না মূলত বিষয়টা, মূল জিনিসটা। এখন এই জিনিসটাকে, এই ওয়ার্ড গুলাকে, এই সেন্টেন্স গুলাকে তোমার মাথার মধ্যে খেলাইতে থাকো, লিখার দরকার নেই, মাথার মধ্যে গেম করতে থাকো, এগুলা নিয়ে খেলতে থাকো, এগুলা নিয়ে। সেকেন্ড টাইম যখন তুমি মাথার মধ্যে আরেকটা সেন্টেন্স বের করবা, তখন দেখবা যে এখন যেভাবে বলছি তার থেকে মোর অর্গানাইজড ওয়েতে বলছি। যেমন আমি এখন আবার বলি যে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার একজন মানুষ মাংকিপক্সে আক্রান্ত হয়েছে এবং NSW আরেকজন মানুষ আক্রান্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তারা লন্ডন থেকে এসেছিল অস্ট্রেলিয়াতে এবং তারা প্রাথমিক অবস্থায় যখন ধারণা করা হয় যে তাদের মাংকিপক্স হয়েছে, তখন তাদেরকে প্রাথমিক অবস্থাতেই আইসোলেট করে দেওয়া হয়েছে, যে কারণে খুব বেশি মানুষের সংস্পর্শে তারা আসেনি। আশা করা হচ্ছে আক্রান্ত ব্যক্তি হসপিটালে আছে এবং আশা করা হচ্ছে সে পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। খুব কম মানুষের মধ্যে যাদের সে সংস্পর্শে এসেছিল, তাদের মধ্যে তার যে ডাক্তারের কাছে গিয়েছিল তিনি অন্যতম। দেখো, আগের প্রথমবারের থেকে সেকেন্ড বার একটু মোর অর্গানাইজ হয়েছে না কথাগুলো? জি স্যার। থার্ড বার যখন তুমি বলবা, দেখবা আরো অর্গানাইজড হয়ে গেছে। এইরকম দেখবা যে একটা সময় আসছে যখন পুরো জিনিসটা একটা স্ট্রাকচারে দাঁড়ায় গেছে। 4 বার 5 বার 6 বার সময় দাও। তোমাদেরকে আমি আগামী মাসের 13 তারিখ তোমাদের এটা ডিউ হবে। তোমাদেরকে 3 সপ্তাহের উপরে আমি সময় দিচ্ছি, 4 সপ্তাহ প্রায় সময় দিচ্ছি, 3.5 সপ্তাহ মতো। কেন?
যাতে এই জিনিসটা তোমরা করতে পারো। যারা করবা তাদের এটা বৃথা যাবে না, আমি একটু গ্যারান্টি দিতে পারি। শুধু মার্কে নট 10 মার্ক অ্যাসাইনমেন্টে আছে আমার কোর্সে, এইটার জন্য না। ভবিষ্যতে তোমাদেরকে যারা ভালো গ্রেড পাইতেছো, মাস্টার্স করার ইচ্ছা আছে, দেশের বাইরে গিয়ে মাস্টার্স করার ইচ্ছা আছে, তাদেরকে থিসিস লিখতে হবে, একাডেমিক জার্নাল লেখা লাগতে পারে, তারা এইটা তোমাদের ফার্স্ট স্টেপ। জার্নাল লেখার প্যারাফ্রেজিং, থিসিস লেখার ফার্স্ট স্টেপ প্যারাফ্রেজিং শেখা। তোমরা একটা স্টেপ আগে যাইতেছো। সো প্লিজ ফাঁকি দিও না। 3-3.5 সপ্তাহ সময় আমি এমনি দিচ্ছি না, এমনি দিচ্ছি না। দেয়ার ইজ এ রিজন ফর ইট, যাতে তোমরা শিখতে পারো। তোমাদের এই জিনিসগুলো কোনো কোর্সে শেখানো হবে না। কিভাবে প্যারাফ্রেজ করতে হয়, কিভাবে কি করতে হয়, কোনো কোর্সে শেখানো হবে না। চান্স পাইছো, পারতেছো না, একটা এই প্যারাগ্রাফ পড়ে বুঝতেছো না এখানে কি বলছে, এটাকে কিভাবে প্যারাফ্রেজ করবো তোমরা বুঝতেছো না, আমার কাছে আসো। আমার সিঙ্গেল রুম আছে। অন্য টিচারের সামনে গিয়ে তোমাদেরকে বলতে হবে না যে আমার লজ্জা লাগে যে স্যারদের সামনে গিয়ে স্যাররা কি করবে। আমি একা একটা রুমে বসি, যে কোনো সময় আমাকে রুমে দেখছো, স্যার এই জিনিসটা কিভাবে কি করবো, প্যারাফ্রেজ করবো, এই প্যারাগ্রাফটা আমি বুঝতেছি না স্যার, একটু বুঝাই দেন স্যার আমাকে, আমি তোমাদেরকে বুঝাই দেবো। এনি টাইম আমার রুমে দেখছো আমি আসি, আমার কাছে আসবা, এসে জিজ্ঞেস করবো স্যার আমি এই জিনিসটা আমাকে বুঝাই দেন, কিভাবে প্যারাফ্রেজ করবো বলে দেন। বুঝছো? কিন্তু প্লিজ গাফলাতে করিও না। 3 সপ্তাহ পরে এসে 3 ঘন্টার কাজ আমাকে দেখাইও না। খুব কষ্ট লাগে যখন এগুলো তোমরা করো, খুব কষ্ট লাগে যে আমি তোমাদেরকে শেখানোর জন্য আমার সর্বোচ্চটা, এই জিনিসটা শেখানো আমার দায়িত্ব না। আমি তোমাদেরকে খুব সুন্দর মতো কমিউনিকেশন পরে শেষ করে ফেলতে পারতাম, আমার কষ্ট কম হইতো। আমি শেখানোর জন্য তোমাদেরকে এফোর্ট দিচ্ছি, তোমরা শেখার জন্য এফোর্ট নিচ্ছ না। বুঝছো? প্লিজ জিনিসটা করিও না। 3-3.5 সপ্তাহ সময় এনাফ টাইম একটা জার্নাল লেখা শেখার জন্য। প্রাথমিক অবস্থায় কিভাবে জার্নাল লিখতে, এটা প্রাথমিক ফার্স্ট স্টেজ একটা জার্নাল লেখা, প্যারাফ্রেজিং শেখা, সেটা তোমরা শিখে ফেলবা। কি করা, রেফারেন্সিং করা, আমি তোমাদেরকে রেফারেন্সিংও শেখাবো। জার্নাল লেখার প্রথম শর্ত রেফারেন্সিং কিভাবে করতে হয় সেটা জানতে হবে, কিভাবে কি বলে প্যারাফ্রেজ করতে হয় শিখতে হবে। প্রথম একদম ফার্স্ট জিনিস যেটা শিখতে হবে জার্নাল লেখার জন্য বা থিসিস পেপার লেখার জন্য। সো প্লিজ কি করি না, চেষ্টা করো শেখার। আমি আছি এনি টাইম, আমার কাছে যদি হেল্পস কি করো চাও পাবা। আচ্ছা, তো আমরা মাথার মধ্যে বাংলাগুলো খেলাইছি না, এখন ইংলিশে এটাকে চিন্তা করো। বাংলাটা যখন তোমার পুরো সাজানো গুছানো হয়ে গেছে, তখন তুমি চিন্তা করো ইংলিশে। A Victorian man was diagnosed with, দেখো এখানের সাথে কিন্তু বদলে যাচ্ছে, diagnosed with monkeypox. There were another man from NSW who is suspected for monkeypox. They came from London to their home in Australia, and they were diagnosed in the very early stage of their of monkeypox. So they have been isolated and hospitalized very early of their diagnosis. It is expected that they will recover soon and they will be sent back to their home. Only a few people came in touch or came in contact with these people. One of them were their GP মানে জেনারেল প্র্যাকটিশনার, ডক্টর। প্রাথমিকভাবে সাজাইছি না এইটাকে নিয়ে তোমরা খেলতে থাকো, দেখবো যে সেকেন্ড টাইম বেটার বলতেছো, বেটার হয়ে গেছে। বুঝে গেছে সবাই? এইভাবে করে যদি এরপরেও না পারো, আমি আছি, স্যার আছে, স্যারের কাছে চলে আসবো, স্যার আমাকে একটু সাজিয়ে দেন, আমার মাথায় এই জিনিসটা ঘুরতেছে, পারতেছি না, গুছিয়ে উঠতে পারতেছি না স্যার, একটু হেল্প করেন স্যার, আমি বুঝিয়ে দেবো, আমি করে দিব। ওকে, তাহলে আমরা এই জিনিসটা এখানেই থাকুক আজকে। যদি কারো পার্সোনাল হেল্প লাগে, এই যে news.com.au একটা নিউজ পেপার, যাদের ইংলিশ ইমপ্রুভ করতে চাও নিউজ পেপারটা পড়তে পারো। ভেরি ইজি ইংলিশে লিখে, দেখো একটু পরে কয়টা শব্দ আছে যেটা তোমরা জানো না, ভেরি ইজি ইংলিশে লিখে বাংলাদেশের নিউজ পেপার গুলা থেকে অনেক সহজ। একটা নিউজ একটা শব্দ তোমরা ডিকশনারি না উল্টাইয়া বুঝতে পারবা, অ্যাটলিস্ট বাবার্থটা বুঝে যাবা। যদি ডাইরেক্ট অর্থটা নাও বুঝো, অ্যাটলিস্ট সেন্টেন্সটা তোমার আনক্লিয়ার লাগবে না, এবার সেন্টেন্স পরে পারতেছো। স্যার জি স্যার।
স্যার অ্যাসাইনমেন্টটা কি স্যার ইন্ডিভিজুয়াল করা হবে নাকি গ্রুপ? অ্যাসাইনমেন্ট ইন্ডিভিজুয়াল, অ্যাসাইনমেন্ট ইন্ডিভিজুয়াল। থ্যাংক ইউ। তোমাদের কিছু আমি কি দিছিলাম না, মাইনর অ্যাসাইনমেন্ট দিছিলাম না, দিছিলাম। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওই মাইনর অ্যাসাইনমেন্টের সাথে সেম ফাইলে মেজর অ্যাসাইনমেন্টটা সাবমিট করবো, সেম ফাইলে, নতুন ফাইল না। সো 13 তারিখ তোমাদের অ্যাসাইনমেন্ট সাবমিশনের ডেট, 13 তারিখ তোমাদের প্রেজেন্টেশনের ডেট। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট এবং প্রেজেন্টেশনের টপিক সেম, টপিক এক্স্যাক্টলি সেম। আমি তোমাদেরকে এটা একটা ওয়ার্ড ফাইলে সব নিয়ম কানুন লিখে আমি আজকে কালকের মধ্যে দিয়ে দিব। ওয়ার্ড ফাইলে আমি পোস্ট করে দিব গুগল ক্লাসরুমে, নিয়ম কানুন লিখে কিভাবে কি করতে হবে নিয়ম কানুন সব দিয়ে দিব। এক্স্যাক্টলি সেম এজ একাডেমিক জার্নাল, জার্নাল যেভাবে লিখে যেসব নিয়ম কানুনে লিখে সেম নিয়ম কানুন তোমাদের উপরে অ্যাপ্লাই হবে তোমাদের এই এর জন্য। আমি চাই তোমরা জার্নাল লেখাটা শিখো, কিভাবে থিসিস লিখতে হয় শিখো। ঠিক আছে, আমরা জাস্ট একটা তারপরে আমরা এখন পড়াশোনা শুরু করে দিব। জাস্ট একটা 5 মিনিটের একটা ছোট্ট ব্রেক নাও। স্যার একটা কোয়েশ্চেন ছিল। জি স্যার বলো, কোনো অসুবিধা নেই। স্যার প্রেজেন্টেশনে যেহেতু মানুষ যেহেতু কম স্যার, তাহলে টাইম স্লটটা তো বেশি হবে, মানে স্যার কতটুকু হইতে পারে স্যার? 5 পার মিনিট বা পারসন তার বেশি? 5 মিনিটস, পার পারসন 5 মিনিটস। 6 মিনিটস পর্যন্ত আমি কোনো ধরনের মার্ক কাটবো না, কোনো ধরনের মার্ক কাটবো না। 6 মিনিটস এর ওভার যদি কোনো মানুষ হয়ে যায় তার গ্রুপের মার্ক কমতে থাকবে। আচ্ছা স্যার। সো তোমাকে আগে থেকে কি করতে হবে, তোমাদের পুরো ক্লাস আছে তোমাদেরকে হেল্প করার জন্য, 6 জন মানুষ মাত্র প্রেজেন্টেশন করবে। এক একটা ক্লাসে যদি 36 জন মানুষ হয়, আরো 30 জন মানুষ আছে, তাদের সামনে তুমি ফার্স্টে প্রেজেন্টেশন করতে পারো, করে দেখতে পারো তুমি 6 মিনিটে বেশি হয়ে যায় কিনা, শুরু থেকে শেষ পর্যন্ত 6 মিনিটে বেশি হয়ে যায় কিনা। তারা তোমাকে হেল্প করবে, তারা তোমাকে স্লাইড বানাইতে হেল্প করবে। সো এটা একজনের কাজ না, এটা একটা টিম ওয়ার্ক। একটা ক্লাসকে নিজেদের স্বার্থে 3টা টিমকে রেডি করে দিতে হবে, বুঝছো? কেউ মনে করি না আমি তো প্রেজেন্টেশন করতেছি না, আমার তো এখানে কাজ নেই। আর যারা প্রেজেন্টেশন করবা, যে 6 জন বা যে 3টা গ্রুপ, টোটাল 3 8 24টা গ্রুপ, 3টা গ্রুপ করে 24টা 8টা সেকশনের 24টা গ্রুপ, 24টা গ্রুপ হোক আর যাই হোক, সবাইকে সকাল 9টার সময় 13 জুন সকাল 9টার সময় গ্যালারির সামনে থাকতে হবে, বুঝছো? সব সেকশনকে লাগবে না, এই 24টা গ্রুপের এটলিস্ট তোমাদের জন্য তো ম্যান্ডেটরি। তোমাদেরকে আমি কোনো টাইম স্লট দিব না, এই 24টা গ্রুপ সারাদিন যতক্ষণ প্রেজেন্টেশন আর শেষ হয়েছে থাকতে হবে, ঠিক আছে? জি স্যার। তো ওই দিন কোনো স্যারের কোনো টিউটোরিয়াল রাখবা না, কোনো স্যারের কোনো কিছু রাখবা না। 13 তারিখ মানে এইটা না, 13 তারিখ কি 13 তারিখ মানে আমি যেটা বলতে চাইতেছি সেটা হলো তোমাদের পিএল এর প্রথম দিন, প্রিপারেটরি লিভের প্রথম দিন। ওই একদিনই আমি তোমাদের ইউনিভার্সিটিতে আনবো আর আনবো না, আমার মনে হয় 13 তারিখ থেকে এটা পিছাবে। শুনতেছি ফাইনাল পরীক্ষা পেছানো হবে 4-5 দিন বা 6 দিন, হয়তো খুব বেশি পেছানো যাবে না, কারণ জুলাইয়ের কয় তারিখ জানি, 10 তারিখ মনে হয় আমাদের ঈদ। সো ঈদের আগে তো এটলিস্ট 6 তারিখের দিকে তো বন্ধ দিয়ে দিতে হবে, বা 7 তারিখে বন্ধ দিয়ে দিতে হবে, 6-7 তারিখের দিকে। সো খুব যে বেশি পিছাবে তাও আমার মনে হইতেছে না। এখন পর্যন্ত আমাদের প্ল্যান আছে 2 তারিখে ফাইনাল পরীক্ষা শেষ হবে, 2 তারিখের জায়গায় হয়তো খুব বেশি হলে 5-6 তারিখের দিকে নিতে পারে, 5-6 তারিখ, এর বেশি আশা করিও না। সো আমার আসলে পেছানোর আমাদের খুব একটা জায়গা নেই, কারণ ঈদ না থাকলে পেছানো যাইতো, ঈদের জন্য আমরা আটকে যাব। ঠিক আছে তাইলে স্যার 5 একটা মিনিটের একটা প্রশ্ন ব্রেক স্যার। নেই। জি স্যার বলো বলো। স্যার প্রশ্নটা হচ্ছে যে সময় প্রেজেন্টেশনের পরে কি কোনো ভাইবা হবে? না, কোনো ধরনের ভাইবা হবে না। ইনস্টিড আমি যেটা করব প্রত্যেক গ্রুপের প্রেজেন্টেশনের পরে এই গ্রুপ কিভাবে আর একটু ইমপ্রুভ করতে পারতো, কি করলে তাদের স্পিচটা বেটার হইতো, তাদের স্লাইডটা বেটার হইতো, মানে তাদের ইমপ্রুভমেন্টের স্কোপটা আমি তাদেরকে বলবো প্রত্যেক গ্রুপের পরে ইন্ডিভিজুয়ালি। বুঝে গেছে? জি স্যার। সো যারা প্রেজেন্টেশন করবে না তারাও প্রেজেন্ট থাকতে পারো চাইলে, কারণ আগামী নেক্সট সেমিস্টারে তোমাদের ডিফেন্স আছে। ডিফেন্সে কিভাবে কি করলে বেটার কি হবে, আউটপুট পাবা, বেটার রেজাল্ট পাবা, সেটাও তোমরা জানতে পারবা। এটা সাজেশন আকারে থাকবে, আমি তোমাদেরকে মূল্যায়ন করব যে তোমাদের এইসব জায়গায় ভুল ছিল, এইভাবে যদি করতে তাইলে এই জিনিসটা আরো বেটার হইতো, প্রেজেন্টেশনটা আরো সুন্দর হইতো, বুঝছো? তোমাদের লেকিংস গুলো আমি সবার লেকিংসটা আমি আলোচনা করবো, প্রত্যেক গ্রুপের পরে আমি তাদের সেই গ্রুপের লেকিংস গুলো আলোচনা করবো। বুঝে গেছে?
স্যার জি একটা স্যার। সেকশন থেকে তো স্যার 3টা গ্রুপ, তাই না স্যার? হ্যাঁ, হ্যাঁ, একটা সেকশন থেকে 3টা গ্রুপ। কিন্তু স্যার অনেকে যদি মানে আরো বেশি পার্টিসিপেট করতে চায় তখন তো যদি ফিল আপ হয়ে যায় স্লট। ফিল আপ হইলে শেষ। এটাই টিম ওয়ার্ক। বুঝছি স্যার। এটাই টিম ওয়ার্ক। সবাই মিলে একসাথে মিলে মিশে একটা কাজ করো। তোমাকে ফর এক্সাম্পল তুমি কোনো গ্রুপে ঢুকতে পারতেছো না, প্রেজেন্টেশন গ্রুপে, ঠিক আছে? তুমি যেটা করতে পারো, তুমি তাদেরকে স্লাইড বানাইতে হেল্প করতে পারো, তাদেরকে স্পিচ রেডি করে দিতে হেল্প করতে পারো, হেল্প করো। দিন শেষে তো সবাই ম্যারাডোনা না, সবাই মেসি না। সবাই কি মেসি? কিন্তু মেসি কি একা একটা দলকে জিতাতে পারবে? রোনালদো কি একা একটা দলকে জিতে ফেলবে? বলো, পারবে? জি না স্যার, জি না না। স্যার। তাকে তার টিমের উপর কি, সে যদি এই রানাকে নেয় আর কি কে নেয়, তোমাকে নিয়ে যদি 11 জন আর সে একাই আছে রোনালদো, সে কি জিতে যাবে? পারবে না। So, তার যেটা সাপোর্টিং টিম ওই স্ট্রং হইতে হবে। তোমরা যারা ভালো প্রেজেন্টেশন করো বা কি করতে চাও, তারা যদি সিলেক্টেড না হো, সাপোর্টিং টিম হিসেবে, স্ট্রং সাপোর্টিং টিম হিসেবে হেল্প করো। আর যদি তোমার এটা চিন্তা থাকে যে স্যার আমি তো আমার লেকিংস গুলা বুঝতে পারবো না, কারণ আপনি বলতেছেন আপনার লেকিংস বলবেন, তারা আমার রুমে এসে পারলে একবার প্রেজেন্টেশন করিও মার্কিং ছাড়া, যে স্যার আমার প্রেজেন্টেশনটা একটু দেখেন, আমাকে একটু সাজেশন দেন কিভাবে স্যার আমি ইমপ্রুভ করতে পারি। কোনো অসুবিধা না, ঠিক আছে? আমার রুমের দরজা তোমাদের জন্য 24 ঘন্টা ফ্রি। আমাকে ইউনিভার্সিটি একটা সিঙ্গেল রুম দিছে এই কারণে যে শুনছে যে রানা স্টুডেন্টদেরকে বিভিন্নভাবে হেল্প করে। অনেস্টলি আমি তোমাদেরকে সত্যি কথাটা বললাম, যে এই কারণে আমি একটা সিঙ্গেল রুম পাইছি, যে স্টুডেন্টদেরকে পড়াশোনার বাইরেও বিভিন্নভাবে কাউন্সিলিং করে, বিভিন্নভাবে তাদেরকে সাবজেক্ট রিলেটেড ছাড়াও হেল্প করে। এটার জন্য ভিসি স্যার বলছে যে রানা পীরকে একটা সিঙ্গেল রুম দেওয়া হোক, যাতে স্টুডেন্টরা ফ্রিলি ওনার কাছে যাইতে পারে, যে বিভিন্ন ধরনের হেল্প সিক করতে পারে। অন্য টিচারদের সামনে হয়তো হেল্প চাইতে ওরা কি করে না, সবসময় কি করতে পারে না, ইজি থাকে না। সো ওনাকে একটা সিঙ্গেল রুম দেওয়া হোক, যাতে উনি যেহেতু এই কাজগুলো করতেছে, কাউন্সিলিং এর কাজগুলো উনি যাতে করতে পারে। সো তোমরা এনি টাইম, আমার দরজা অলওয়েজ খোলা, এনি টাইম চলে আসবা। ওকে, আমরা এখন একটা 5 মিনিটের ব্রেক নেই, জাস্ট 5 মিনিটস, ছোট্ট একটা ব্রেক। ওকে ওকে, আমরা ঠিক এখন 11:21 বাজে, আমরা 26-27 দিকে শুরু করে দিব। ওকে, আজকে আমরা যেটা পড়বো সেটা হইলো যে আমরা এতদিন পড়ছি অ্যানালগ ডাটাকে কিভাবে অ্যানালগে রূপান্তর করা যায়, ডিজিটাল ডাটাকে কিভাবে ডিজিটালে রূপান্তর করা যায়। কতদিন একটু আগে আমি এক্সপ্লেন করছি ডিজিটাল ডাটাকে কিভাবে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করা যায়। আর আমরা পড়ছি ডিজিটাল ডাটাকে কিভাবে আমরা আজকে এটা পড়বো। সো অ্যানালগ ডাটাকে কিভাবে ডিজিটাল এবং ডিজিটাল ডাটাকে কিভাবে অ্যানালগে নেওয়া যায়, অ্যানালগে নেওয়া যায়, এটা আমরা দেখবো আজকে। তো অ্যানালগ ডাটাকে আমরা দুইটা উপায়ে ডিজিটাল নিতে পারি। দুইটা টেকনিক আছে, একটা হলো পালস কোড মডুলেশন, একটা হলো ডেল্টা মডুলেশন। পালস বলতে আমরা কি বুঝি বলতো? পালস বলতে কি বোঝায়, কি বলতে পারবা? স্যার কোনো কিছু মানে ইনক্রিজ অথবা ডিক্রিজিং। না, ইনক্রিজ ডিক্রিজ ঠিক না। যেমন আমাদের দেখো হাতের মধ্যে পালস আছে না? হ্যাঁ স্যার। তার মানে কি, দেখো এখানে টিপ দিলে দেখো চেঞ্জ স্যার, একটু পর পর তোমার বিপ বিপ করতেছে, রাইট? হ্যাঁ স্যার। সেম আমাদের হার্টের মধ্যে একটা কি আছে, একটু পর পর বিপ বিপ করে, রাইট? একটা নির্দিষ্ট ইন্টারভ্যাল পরে পরে কি করে, এটাই হলো পালস, যে একটা নির্দিষ্ট ইন্টারভ্যাল পরে তুমি একটা কাজ করবে, সেটাই হলো পালস কোড মডুলেশন। আর ডেল্টা মডুলেশনটা আমরা একটু পরে এক্সপ্লেন করি। সো আমরা পালসে ঢুকি। পালসের ক্ষেত্রে কি করবো? পালসে আমাদের অ্যানালগ ডাটাকে আমরা ডিজিটালে রূপান্তর করতেছি। দেখো ফার্স্টে আমরা বলে নিই যে অ্যানালগ ডাটা ডিজিটালে রূপান্তর হচ্ছে। সো অ্যানালগ ডাটাটা আমাদের কি ছিল? অ্যানালগ সিগন্যালটা এরকম ছিল না? এটা না অ্যানালগ সিগন্যাল? এটা একটা অ্যানালগ সিগন্যাল। ওকে, তাহলে আমরা কি করব এই ক্ষেত্রে? একটু পরপর আমরা এটার ছবি তোলা শুরু করব। একটু পরপর যখন ছবি তুলবো, ধরো আমরা এইখানে একবার ছবি তুলছি, এইখানে একবার ছবি তুলছি, এখানে একবার ছবি তুলছি, এখানে একবার ছবি তুলছি, 4টা জায়গায় ছবি তুলছি। 4টা জায়গায় ছবি তুলে সেইগুলোকে আমরা বাইনারিতে কনভার্ট করব। এটি হলো পালস কোড মডুলেশন। নির্দিষ্ট ইন্টারভ্যাল পরে নির্দিষ্ট সময় পরে আমরা যে ছবিগুলো তুলবো, সেই ছবিগুলোকে নিয়ে আমরা ডিজিটাল ডাটা রূপান্তর করব। এতে কিছু প্রবলেম আছে। প্রবলেমগুলো কি? প্রবলেম হইলো, দেখো এই ক্ষেত্রে তুমি এখান থেকে এখানে তুমি বের করে ফেলবা, যেহেতু তুমি কানেক্ট করবা। আমরা পরের এটা দেখি, এই দেখো
সে কিভাবে কানেক্ট হবে? সে এখানে একবার ছবি তুলছিল, রাইট? এখানে ছবি তুলছিল না? ইয়েস এখানে স্যার। একবার ছবি তুলছিল, এখানে একবার ছবি তুলছিল, এখানে একবার ছবি তুলছিল, এই 4টা জায়গায় সে ছবি তুলছে। এইগুলোকে সে কানেক্ট করবে। সো আমাদের ডিজিটাল ফর্মটা আসবে এরকম, জাস্ট কানেকশন ফর্মটা, বুঝছো? এরকম আসবে। এতে কিছু প্রবলেম আছে। প্রবলেমটা হয় কি, এই দেখো এই জায়গাটুকু বাদ পড়ে গেছে না, এই ওয়েবের জায়গাটা হ্যাঁ স্যার, বাদ পড়ছে। জি স্যার। আবার দেখো এই জায়গাটুকু বাদ পড়ছে। এরকম অনেক ছোট ছোট জায়গায় বাদ পড়ছে স্যার। এরকম ছোট ছোট জিনিসগুলো বাদ পড়ে যাইতেছে। তো এইটা কখন বাদ যাবে না বলো তো? কি করলে বাদ যাবে না? আরো ছোট ইন্টারভেলে যদি স্যার ছবি ছবি তোলা হয়। তোলা যায়, ভেরি গুড। যত বেশি আমরা ছবি তুলবো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, তত বেশি আমরা কি পাবো? যেমন যদি এই 4টা যদি ছবি না তুলে আমরা আরো ছবি বেশি তুলি, আমরা ধরো এখানে একবার ছবি তুলতাম, এখানে একবার ছবি তুলতাম, এখানে একবার, এখানে একবার, এখানে একবার, তাহলে আমাদের আরো বেশি ভালো ফর্ম পাওয়া যেত না? স্যার একুরেট ডাটা পাওয়া যায়। আমরা যত বেশি তুলতাম তত বেশি আমরা একুরেট ছবি পাইতাম। সো যে কারণে পালস কোড মডুলেশনে, যেমন আমরা যখন কিসে দেখি, ফেসবুকে অনেক সময় দেখা যায় না যে স্লো মোশনে পাখির উড়া দেখাইতেছে, কোনো ফটোগ্রাফার ছবি তুলছে, হ্যাঁ স্যার। জি স্যার। তখন দেখো যে একবারে পাখির ডানা মেলা থেকে শুরু করে উড়ে যাওয়া পর্যন্ত এভরি মোমেন্টের ছবি পাওয়া যায়। বুঝাই যায় না যে এটা ছবি তুলছে, মনে হয় বরং যে ভিডিওকে স্লো করছে, রাইট? এরকম মনে হয় না যে ভিডিওকে স্লো করা হয়েছে? সো কারণ কি, সে হয়তো এত বেশি বার বার্স্ট করছে যে প্রত্যেকটা মুভমেন্ট ক্যাপচার করতে পারছে, প্রত্যেকটা মুভমেন্ট। আমাদের কিসে মোবাইল ফোনে, যেগুলো স্মার্টফোনে বার্স্ট মোড দেখে একটা আছে, বার্স্ট মোড সেম কাজটা করে। প্রত্যেকটা মুভমেন্টের একই সময়ের মধ্যে 1 সেকেন্ডের মধ্যে দেখবে অনেকগুলো কি শব্দ শোনা যায়, অনেকগুলো ছবি তোলে। তো এটাই হলো পালস কোড মডুলেশনের মূল কাজ। তো এখানে কি বলছে, দ্য অ্যানালগ ওয়েভ ফর্ম ইজ স্যাম্পল করা হবে, তার মানে ছবি তোলা হবে অথবা স্যাম্পল নেওয়া হবে এট স্পেসিফিক ইন্টারভেল, একটা নির্দিষ্ট সময় পর পর তার স্যাম্পল নেওয়া হবে, এন্ড দ্য স্ন্যাপশটস আর কনভার্টেড টু বাইনারি ভ্যালুজ। এই স্ন্যাপশট গুলোকে বাইনারি ভ্যালুতে কনভার্ট করবে। When the binary values are later converted to an analog signal, a waveform similar to the original result. Similar to the original, exactly same নাও হইতে পারে, ডিপেন্ডিং অন তুমি কতবার ছবি নিছো সেটার উপর ডিপেন্ড করে, যে similar to the original result. The more snapshots taken in the same amount of time or the more quantization levels, the better the resolution. যত বেশি তুমি ছবি তুলবা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, তত তোমার বেটার রেজাল্ট আসবে। দেখো এরপরের ছবিটাতে দেখো, আমরা গতবার তুলছিলাম কয়টা? টিতে একবার তুলছিলাম, 2টিতে একবার, 3টিতে একবার, 4টিতে একবার, রাইট? 5টিতে একবার। আমরা জাস্ট 5টা ছবি তুলছি। এখন দেখো এই সমান সময়ের মধ্যে আমরা 10টা ছবি তুলছি। আরো একুরেট আসছে না? আগে আমাদের একটু জায়গা বাদ পড়ে গেছিল, মনে আছে একটু আগে? এখন এই জায়গাটা বাদ পড়েনি। হ্যাঁ, স্টিল এই জায়গাগুলো বাদ আছে, ছোট ছোট জায়গাগুলো স্টিল বাদ আছে, এটাও চলে যেত যদি আমরা আরো বেশি তুলতাম। আমরা হয়তো 50 বার তুললে এটাও চলে যেত। সো আমাদের কতবার ছবি তুলতে হবে এটা নিয়ে আমাদের একটা কি আছে। এই পেজটা এত ইম্পর্টেন্ট না। এই দেখো, নাইকিস নামে একজন মানুষ ছিল, কমিউনিকেশনের একজন বড় সায়েন্টিস্ট ছিল। উনি একটা থিওরি দিছিল এই ব্যাপারে। থিওরিটা কি? এ পিরিয়ডিক সিগন্যাল মাস্ট বি স্যাম্পল at more than twice the highest frequency component of the signal. একটা সিগন্যালের যেখানে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি আছে, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি তোমার ফর এক্সাম্পল 10 হয়, তোমাকে কি করতে হবে? মোর দেন টুয়াইস, মিনিমাম 20 বারের বেশি তুমি তাকে স্যাম্পল নিতে হবে। যেটা হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি আছে তার ডাবল পরিমাণ একবারে মিনিমাম হইলো তোমাকে স্ন্যাপশট নিতে হবে, তোমাকে স্যাম্পল নিতে হবে। তার যদি যত একুরেট তুমি জিনিস চাও, যদি একুরেট জিনিস চাও, তাহলে এটলিস্ট মিনিমাম তোমাকে কি করতে হবে? টুয়াইস দ্য অ্যামাউন্ট অফ হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি তোমাকে ছবি তুলতে হবে। তো এখানে একটা কোয়েশ্চেন আসতে পারে, হাউ ফাস্ট ডু ইউ হ্যাভ টু স্যাম্পল এন ইনপুট সোর্স টু গেট এ ফেয়ারলি একুরেট রিপ্রেজেন্টেশন? হাউ মাচ? কত বেশি? Twice the highest frequency. Twice the highest frequency. So thus, if you want to digitize voice 4000 hertz, যখন আমরা দেখবো তখন সেটা আমরা কি বুঝবো? ফ্রিকোয়েন্সির একক হইলো হার্জ। অ্যামপ্লিটিউডের একক কত? অ্যামপ্লিটিউডের একক কি?
বলো তো অ্যামপ্লিটিউডের একক কি? কেউ বলতে পারো না? ভোল্টেজ না? হ্যাঁ স্যার voltage। ভোল্টেজের উপর ডিপেন্ড করে না? হ্যাঁ স্যার ভোল্টেজের একক কি? ভোল্টেজের একক এগুলো তো সার্কিটে পড়ে আসছো। ভোল্ট ভোল্ট, ভোল্টেজের একক ভোল্ট, নাম মিলিয়ে বলে দিলাম। হ্যাঁ, ওয়াট, কত ওয়াট, পাওয়ারের একক আর কি। আচ্ছা, তো কি হয়েছে? ইফ ইউ ওয়ান্ট টু ডিজিটাইজ ভয়েস 4000 হার্টজ, তার মানে 4000 ফ্রিকোয়েন্সি আছে, ইউ নিড টু স্যাম্পল এট 8000 স্যাম্পলস পার সেকেন্ড। ফ্রিকোয়েন্সি মানে কি? ফ্রিকোয়েন্সি মানে এক সেকেন্ডে না, ইয়েস স্যার তো পার সেকেন্ড তোমাকে মিনিমাম 8000 স্যাম্পল নিতে হবে। এটাই হলো তোমার পালস কোড মডুলেশন। কঠিন কিছু না, একদম সহজ জিনিস। আর ডেল্টা মডুলেশন কি? ডেল্টা মডুলেশন সহজ জিনিস। An analog waveform is tracked, তুমি তাকে ট্র্যাক করবা ইউজিং এ বাইনারি 1 টু রিপ্রেজেন্ট এ রাইজ। যদি রাইজ হয়, উপরে উঠতে থাকে, তাহলে 1 দিয়ে কি করবা, আর যদি 0 টু রিপ্রেজেন্ট এ ড্রপ, যদি 0 হয় তাহলে ড্রপ হবে, যদি ড্রপ হয় তাহলে 0 হবে। তাহলে আমরা আমাদের অ্যানালগ ডাটাটা কি ছিল? অ্যানালগ সিগন্যালটা ছিল এই, এটা আমাদের অ্যানালগ সিগন্যাল। দেখো এখানে আমাদের কি ছিল? রাইজ ছিল না, নাকি ড্রপ ছিল? কোথায় স্যার? এখানে, এখান থেকে এখানে রাইজ নাকি ড্রপ? বলো। রাইজ হইছে এখানে। রাইজ হইছে, তাহলে আমাদের কি হইছে? আমাদের দেখো শুধু উপরে উঠতেছে, খেয়াল করছো? ইয়েস সো 1 করে উপরে উঠতেছে। যখন সে উপরে উঠে গেছে, তখন কি হইতেছে? তার নর্মাল ডিজিটাল ফর্মটা সে মেনটেন করে যাচ্ছে। নর্মাল ডিজিটাল ফর্ম এরকম না? ইয়েস স্যার সো ডিজিটাল ফর্মটা সে অ্যাপ্লাই করে যাচ্ছে। এখানে আসার পরে আবার সে ড্রপ হওয়ার শুরু হয়েছে না? এখানে আসার পরে হ্যাঁ স্যার ড্রপ নিচে হচ্ছে না, একটু পর্যন্ত সে ড্রপ হইতেছে, রাইট? সো নিচের দিকে নামতেছে। আবার যখন নর্মাল হয়ে গেছে, তখন সে নর্মাল একটা ফর্ম মেনটেন করছে। আবার রাইজ হইতেছে, আবার শুধু সে 1 করে উপরে উঠতেছে। আবার যখন নর্মাল হয়ে গেছে, তার নর্মাল ডিজিটাল ফর্মে চলে গেছে। তারপরে আবার ড্রপ হয়ে চলে যাচ্ছে। সো রাইজ হইলে তুমি উপরে উঠবা, রাইজ হইলে তোমার 1 করে উপরে উঠতে হবে, ড্রপ হইলে নামতে থাকবে, 0 হয়ে তুমি নামতে থাকবা, ভোল্টেজ তোমার ড্রপ করতে থাকবে। এটি হলো তোমার ডেল্টা মডুলেশন। এই দুইটা জিনিস ভেরি ইজি থিং। কি মডুলেশন? দুইটা মডুলেশন, একটা হইলো তোমার পালস কোড মডুলেশন, একটা হইলো তোমার ডেল্টা মডুলেশন। ভেরি ইজি দুইটা থিং। সো আমাদের এখন জানতে হবে আরেকটা জিনিস, সেটা হইলো যে ফ্রিকোয়েন্সি যদি বাড়ে, তাহলে সেটা বেশি জায়গা ট্রাভেল করতে পারে, নাকি ফ্রিকোয়েন্সি কমলে বেশি জায়গা ট্রাভেল করতে পারে? কোনটা? কোনটা হইলে বেশি জায়গা ট্রাভেল করে বলো তো একটা ওয়েভ ফর্ম? আই থিংক কমলে স্যার। কমলে কি বেশি জায়গা ট্রাভেল করবে? স্যার না স্যার, বাড়লে এক সেকেন্ডে তো কমলে বেশি জায়গা ট্রাভেল করবে স্যার। আচ্ছা, এখন আমাকে বলো। ফ্রিকোয়েন্সি ওয়েভলেন্থের অপোজিট স্যার। ভেরি গুড, কমলে বেশি জায়গা সে ট্রাভেল করবে। যে কারণে আমাদের 2G যখন ছিল, 2G আর 5Gর মধ্যে বা 4Gর মধ্যে পার্থক্য কি জানো? ফ্রিকোয়েন্সি লেভেলে পার্থক্য। যত জেনারেশন তুমি আপ হবা, 4G তে ফ্রিকোয়েন্সি রেট বাড়ে, যে কারণে আমাদের ডাটা বেশি ফাস্টার। আমাদের 2G থেকে 4G তে ডাটা ফাস্টার কি হয় না? ডাটা রেট ফাস্টার না? ট্রান্সফার রেট। ইয়েস স্যার আমরা দ্রুত মুভি ডাউনলোড করতে পারি, দ্রুত কি করতে পারি, 2G তে আমরা এত দ্রুত পারতাম না। তো যত তোমার জেনারেশন বাড়বে, তার মানে যত তোমার ফ্রিকোয়েন্সি বাড়বে, তত কি হবে? তোমার ডাটা ট্রান্সফার রেট বাড়বে। কিন্তু 2Gর সময় যতগুলা তোমার টাওয়ার ছিল, দেখো 4Gর সময় টাওয়ারের পরিমাণ বেড়ে গেছে না? 5Gর সময় আরো টাওয়ারের পরিমাণ বাড়বে। কেন? কারণ ডাটা তত কম জায়গা ট্রাভেল করতে পারতেছে, এক্সস্ট হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। যত তোমার জেনারেশন বাড়বে, 5G যখন আসবে, তখন দেখবা যে এখন যতগুলা তোমার টাওয়ার আছে, মোবাইল টাওয়ার দেখো, তার থেকে মোবাইল টাওয়ারের পরিমাণ বেড়ে গেছে, তার থেকেও বেড়ে গেছে। তো হাউ ডু ইউ সেন্ড ডাটা ফাস্টার? আমাদের ফ্রিকোয়েন্সি বাড়াইতে হবে। ঠিক আছে, যদি একটা পরীক্ষা প্রশ্ন আসে হাউ ডু ইউ সেন্ড ডাটা ফাস্টার, তোমাকে আনসার দিতে হবে হাইয়ার ফ্রিকোয়েন্সি সিগন্যাল ইউজ করতে হবে।
ক্লিয়ার? Yes, sir. জি স্যার। কিন্তু আমরা যখন হায়ার কি করব, ফ্রিকোয়েন্সিতে কি যাব, তখন একটাই প্রবলেম আসে, নয়েজ প্রবলেমটা আসে। তুমি এটা সিম্পল ভাবে বোঝার চেষ্টা করো। তোমার মাথার উপর একটা ফ্যান ঘুরতেছে, সেটা যত তুমি ফাস্টার কি করবা, রেগুলেটর যত বাড়াবা, যত ফাস্টার তোমার স্পিড করবা, নয়েজ কি তত বাড়বে নাকি কমবে? বাড়বে। বাড়বে। সো যখন আমরা হাইয়ার ফ্রিকোয়েন্সিতে যাব, একটাই প্রবলেম আসে, সেটা হলো নয়েজ। আমাদের একটা অঙ্ক থাকতে পারে এরকম, ম্যাক্সিমাম ডাটা ট্রান্সফার রেট, হাউ ডু ইউ ক্যালকুলেট ম্যাক্সিমাম ডাটা ট্রান্সফার রেট। ঠিক আছে, পরীক্ষাতে প্রশ্ন থাকলো ফর এক্সাম্পল যে হোয়াট ইজ দ্য ডাটা রেট অফ এ 3400 হার্জ সিগন্যাল উইথ 0.2 ওয়াট অফ পাওয়ার এন্ড 0.002 ওয়াটস অফ নয়েজ। তো এটা সূত্রটা কি? সূত্রটা হলো f টাইমস log base 2 1 প্লাস s বাই n। এখন এখানে দিয়ে f দিয়ে কি বুঝায় বলো তো? নরমালি নিচের দিকে তাকায় না, এদিকে তাকায় না। f দিয়ে কি বুঝায়? ফ্রিকোয়েন্সি বুঝায়। s দিয়ে বুঝাবে সিগন্যালের পাওয়ার, n দিয়ে বুঝাবে নয়েজ। ঠিক আছে, তাইলে তোমরা বের করে ফেলতে পারবো আমরা ক্যালকুলেটর টিপ দিলে। কি হয়েছে এখানে বলছি, হোয়াট ইজ দ্য ডাটা রেট অফ এ 3400 হার্জ সিগন্যাল। হার্জ কখন বলছি? ফ্রিকোয়েন্সি, রাইট? হার্জ দেখলে বুঝবা এটা ফ্রিকোয়েন্সি। তার মানে আমাদের এফ এর ভ্যালু কত? 3400, ঠিক না? Yes, sir. ওকে, এখন এটাকে যদি মেগাহার্জ বলে, তাকে তোমাকে কি করতে হবে পরীক্ষার সময়? স্যার এটাকে হার্জে কনভার্ট করতে হবে। হার্জে কনভার্ট করতে হবে। কত হার্জে 1 মেগাহার্জ? 1000। 1000। তার মানে 1000। তো 3 পয়েন্ট, এটা যদি মেগাহার্জ বলি তার মানে 3.40 হার্জ। বুঝা গেছে? Yes, sir. ওকে, তার মানে এখানে আমরা হার্জেই দিছি। সো 3400 আমরা লিখলাম, log base to 1 প্লাস s কত? s কি বলছি আমরা? s বলছি পাওয়ার, সিগন্যালের পাওয়ার। ওকে, তো 0.2 ওয়াটস অফ পাওয়ার, সো 0.2 দিলাম, ডিভাইডেড বাই কি? নয়েজ। নয়েজ কত বলছে? n 0.002 ওয়াটস অফ নয়েজ। নয়েজ দিলাম। তাহলে পারবো না এটা আমরা করতে? করা যাবে? ওকে, কেউ পরীক্ষাতে এই লাইন লেখার পরে ডাইরেক্ট এই লাইন লিখে দিও না, মার্ক কমে যাবে। 0 পাবো না, কিন্তু মার্ক কমে যাবে। অঙ্ক স্টেপ বাই স্টেপ আগাইতে হয়। বুঝে গেছে? Yes, sir. এই হলো আজকের জিনিসটা শেষ। কেউ আসো যে জিনিসটা বুঝো নাই, খুব ছোট্ট জিনিস, না বোঝার মতো আসলে তেমন কিছু নাই, তারপরে যদি কেউ না বুঝে থাকো আমাকে বলো। কেউ আসো? ওকে, তাহলে আমি রেকর্ডিং বন্ধ করে দিলাম। স্যার। জি স্যার, বলো। স্যার মানে এমন কি কোনো ইন্ডিকেটর আছে যে 4G এর জন্য স্যার যেমন 4000 গিগাহার্টজ, 5G এর জন্য 5000 গিগাহার্টজ এরকম মানে? হ্যাঁ, এরকম কি জানি একটা আছে, আমার ঠিক মনে নাই। আছে যে মিনিমাম এত এত কি হইতে হবে, ব্যান্ডউইথ হইতে হবে, মিনিমাম এটুক হইতে হবে, মিনিমাম ফ্রিকোয়েন্সি এত হইতে হবে, এরকম আছে। এক্সাক্ট নাম্বারটা আমার মনে নেই, ইন্টারনেটে সার্চ দিলে পেয়ে যাবা যে 4G হওয়ার জন্য মিনিমাম ফ্রিকোয়েন্সি কত হইতে হয়, 5G হওয়ার জন্য মিনিমাম ফ্রিকোয়েন্সি কত লাগে, আছে এরকম। দাও না ইন্টারনেটে সার্চ দিয়ে দেখো। এই যে 4G হওয়ার জন্য যদি তুমি B4 ইউজ করো তাহলে 17,000 মেগাহার্জ, 1700 মেগাহার্জ। B5 ইউজ করলে 850 মেগাহার্জ। বুঝিস এরকম আছে। হোয়াট ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ 4G? দেখো 2.1, নেমলি अराउंड 600 মেগাহার্জ আছে, 700 মেগাহার্জ আছে, 1.7 বাই 2.1 গিগাহার্জ আছে। সো মিনিমাম আছে, বুঝিস প্রত্যেকটার জন্য মিনিমাম আছে। বেস্ট ফ্রিকোয়েন্সি সার্চ দিলে পাওয়া যাবে। বেস্ট ফ্রিকোয়েন্সি হলো 1800 মেগাহার্জ। সো আমরা যে ব্যান্ডউইথ কিনে, বুঝছো, আসলে যে জিনিসটা কিনে, ওই যে কিছুদিন আগে ব্যান্ডউইথের নিলাম হইলো না, মনে আছে? মনে আছে? পড়ছো পত্রিকায়? কেউ পত্রিকা পড়ি না স্যার, বলো। কিছুদিন আগে বাংলাদেশে নিলাম হয়েছে, 5G নিলাম হয়েছে,
সেখানে বিভিন্ন মেগাহার্টজে দেখবা যে এত ব্যান্ডউইথ কিনছে। সো সে যদি বলে যে 1800 মেগাহার্টজে কিনছে, তার মানে 1800 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে সে এত ব্যান্ডউইথ কিনছে, এতগুলা ডাটা একসাথে সে সেন্ড করতে পারবে। এটা বুঝাইছে। ক্লিয়ার? ইয়েস স্যার। এগুলা সার্চ দিয়েই জেনে ফেলতে পারবা, এগুলা কোনো কি না, মুখস্থ রাখারও কিছু না, কিন্তু হ্যাঁ আছে। তাহলে রেকর্ডিং বন্ধ করে দিই।